বাবু, আমাকে একটা কাজ দেবেন? যে কোনো কাজ দিলেই চলবে। দোকানে বসে খাতাপত্র দেখছিল ভূঁইয়া বাড়ির বড় ছেলে শাহিন ভূঁইয়া। হঠাৎ তার সামনে একটা 28 থেকে 30 বছরের যুবক হাত জোড় করে কাজ চাইছে। শাহিন ভূঁইয়া কিছুক্ষণ তার দিকে তাকালো, তারপর বলল, তোর নাম কি? কোথা থেকে আসছিস? আর কি কাজ করবি? শাহিনের কথায় সে ছেলেটি বলল, স্যার, আমার নাম অপূর্ব হাসান শেখ। আমার বাড়ি সুন্দরবনে। আগে আমি মধু বিক্রি করতাম, কিন্তু এই 2 বছর আর মধু সংগ্রহ করতে পারিনি। আমাদের খুব কষ্ট স্যার। কোনোদিন কাজ জোটে, কোনোদিন জোটে না। বাবা মাছ ধরতো সমুদ্রে। আজ 5 বছর বাবার কোনো খবর পাইনি। অনেকে বলে বাবাকে নাকি বাঘে খেয়ে নিয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু বাবাকে পাইনি। তারপর থেকে মধু বিক্রির কাজ শুরু করতাম, কিন্তু সেখানে কোনো লাভ হলো না। তাই স্যার, কাজের জন্য আমি এখানে চলে এসেছি। ছেলেটার কথাগুলো শুনে শাহিন ছেলেটাকে বলল, তোর সাথে আর কে আছে? না তুই একাই এসেছিস? স্যার, আমরা তো অনেকেই কাজের জন্য এদিকে চলে এসেছি। সব ছড়িয়ে ছিটিয়ে যেখানে পাচ্ছি কাজ সেখানেই লেগে পড়ছি। আপাতত আমি একাই আছি। দয়া করে একটা কাজ দিন। যে কোনো কাজ দিলেই চলবে। বাড়িতে আমার বিধবা মা, আমার ছোট বোন আর একটা ভাই আছে। অভাবের সংসার স্যার। তুই কত দূর পড়াশোনা করেছিস? আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি, আর আমার পড়া হয়নি। টাকার অভাবে আমার 2 ভাই বোনও স্কুলে যেতে পারেনি। বোনটা মায়ের সাথে বাড়িতে কাপড় বোনার কাজ করে, আর ছাগল মুরগি আছে সেগুলো দেখাশোনা করে। আর ভাই, সে এখন বেকার, কিছু কাজ করে না। অপূর্বর কথা শুনে শাহিন বলল, তোর এখন কত বছর বয়স? শাহিনের কথা শুনে অপূর্ব হাসল, তারপর বলল, স্যার, মুখ্য সূক্ষ্ম মানুষ, অত বয়স জানি না। মা বলছিল 27-28 বছর হবে। ঠিক আছে, তুই চেয়ারে বস। কিছুক্ষণ পর আমার বাবা আসবে। আমাদের বাবা আমাদের সংসারে সব কিছু। বাবা এলে আমি বাবার সাথে কথা বলবো। তুই এখন দোকানে বসে মিষ্টি খা। তোর মুখটা দেখে মনে হচ্ছে তোর খুব খিদে পেয়েছে। হ্যাঁ স্যার, বড্ড খিদে পেয়েছে। অপূর্ব আর শাহিন যখন কথা বলছিল ঠিক তখন একটা ছেলে শাহিনকে বলে, আজকে টাকাটা দাও। আজকে সকাল থেকে বাজার খারাপ, তাই আজকে টাকা দিতে পারবো না। বাজার খারাপ তো কি হয়েছে? আজকে 200 টাকা হয়েছে তো, কালকে তো 1000 টাকা হয়েছিল। কালকে তোরা বেশি দিয়েছিলি, দিসনিস তো। আমি কোনো কথা শুনবো না, টাকা দিতে হবে। বসকে গিয়ে হিসাব দিতে হবে। ছেলেটির কথায় কোনো তর্ক না করে শাহিন টাকা বের করে দেয়। এই এলাকা কিছু সমাজ বিরোধী আছে, আর রহিম হলো সেই দলের একজন সদস্য। লোকাল পুলিশ তাদের হাতের মুঠোয়। তারা প্রত্যেকে দোকান থেকে টাকা নেয়। এটা হলো ওদের রোজের কাজ। ব্যবসায় লাভ লোকসান ওরা দেখবে না। ওদের ফান্ডে প্রতিদিন 200 টাকা করে দিতেই হবে, আর তা যাবে সমাজ বিরোধী পারভেজ রহমানের কাছে। পারভেজ রহমান কোনো রাজনীতি করে না, তবু এলাকায় দাপিয়ে বেড়ায়, আর রাজনীতি নেতারাও তাকে সমীহ করে চলে। ভোটের সময় যে নেতা বেশি পয়সা দেয় তার হয়ে ভোট করায়। কিসের ক্ষমতা বলে সে এত দাপট দেখায় সেটা কেউ জানে না। কোনো মানুষ তার ভয়ে কথা বলে না। সে এলাকার ডন। অপূর্ব সবকিছু খেয়াল করছিল। কিছুক্ষণ পর সেখানে আসে ভূঁইয়া বাড়ির কর্তা রশিদ ভূঁইয়া। সে অপূর্বকে দেখে তার ছেলে শাহিনকে বলে, এই ছেলেটা কে রে শাহিন? বাবার প্রশ্নের উত্তরে শাহিন বাবাকে সবকিছু বুঝিয়ে বলল। সব শুনে ওর বাবা রশিদ ভূঁইয়া বলল, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের তো বাড়িতে কাজের লোক দরকার আছে। অতগুলো গরু মোষ আছে, অত চাষের জমি। তোর দিলদার চাচা আর পারছে না, বয়স হচ্ছে, ওর শরীরটাও ঠিক নেই। এই ছেলেটা কম বয়স আছে, এ ভালো খাটতে পারবে, একে নেওয়া হোক। তারপর অপূর্বকে উদ্দেশ্য করে বলে, কিরে ছোকরা, পারবি তো আমাদের জমিতে চাষ করতে, আমাদের গরু মোষ দেখাশোনা করতে? রশিদ ভূঁইয়ার কথা শুনে অপূর্ব হাসতে হাসতে বলল, কেন পারবো না বাবু? ওগুলো আবার কাজ নাকি? ওর থেকেও কঠিন কাজ আমাদের করতে হয়। আমাদের এই পেটের জন্য সব কিছু করতে হয়। এ তো গরু মোষ দেখা আর মাঠে চাষ করা, এগুলো আবার করতে পারবো না? এইসব কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না।
তারপর থেকেই অপূর্ব ভুইয়া বাড়ির কামলা কাজে নিযুক্ত হয়। এর কিছুদিন পরে গ্রামের রাস্তায় একটা ছেলেকে খুব মারধর করে এক অপরিচিত ব্যক্তি। যাকে মারধর করে তার নাম রহিম, পারভেজ রহমানের দলে কাজ করে। সেই অপরিচিত ব্যক্তি মারছে আর বলছে, আমি এসে গেছি তোদের শাস্তি দেওয়ার জন্য। তোরা বাঁচবি না, তোদের শাস্তি পেতেই হবে। অপরিচিত ব্যক্তির কথায় গ্রামের রহিম বলে ছেলেটা খুব ভয় পায়। এলাকার অনেকেই সেই ঘটনাটা দেখে। রহিম কাঁদো কাঁদো স্বরে বলে, আপনি কে? আপনি কে স্যার? ছদ্মবেশে মুখোশধারী সেই ব্যক্তি উত্তর দেয়, আমি তোদের বাপ, তোদেরকে জব্দ করার জন্য এখানে এসেছি। কথাটা বলে মুখোশধারী লোকটি সেখান থেকে চলে যায়। আর রহিম সেই অপরিচিত ব্যক্তি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কে ছিল সেই মুখোশধারী লোকটি? আমাদের এই গল্পটি রহস্যে ভরা। আমাদের গল্পটির সাথে থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা উন্মোচিত হবে। অপূর্ব, তুই কি কাজ করেছিস? কেন বড় মা? বাড়িতে কিছু অতিথি আসবে, ওদেরকে স্টেশন থেকে আনতে যেতে হবে। বাড়ির গাড়িটা খারাপ হয়ে আছে, রিপেয়ার করতে দিয়েছি। টোটোকে বলা আছে, কিন্তু টোটো চালকের শরীর খারাপ, ও টোটো চালাতে পারবে না। তুই ওদের বাড়ি থেকে টোটো নিয়ে যাবি। আমি শুনেছি তুই টোটো চালাতে পারিস, তাই তুই ওদেরকে স্টেশন থেকে আনতে যাবি। আমার ননদ আর ননদের মেয়ে আসবে। আমার ননদ থাকে জয়পুরে। 3 মাসের জন্য ওরা আসছে। আদিবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখানে এসে এমএতে ভর্তি হবে। এখন ছুটি আছে, তাই ঘুরতে আসছে। সালমা বেগমের কথা শুনে অপূর্ব বলল, বড় মা, আমি তো এখন গরুর জন্য খড় কাটছি। এই কাজটা করে দিয়ে আমি যাচ্ছি। আপনি টোটোকে ফোন করে দিন, আমি ওদের বাড়ি থেকে টোটো নিয়ে যাব। সালমা বেগম হলো ভুইয়া বাড়ির বড় বউ রশিদ ভুইয়ার স্ত্রী। রশিদ ভুইয়া 3 ভাই, যৌথ পরিবার ওদের। বাজারের ভেতর ওদের মিষ্টির দোকান আছে। মেজো ভাই মনিরুল কিছুদিন আগেই মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। কিন্তু অনেকে বলে কেউ ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় ভুইয়া বাড়ির সদস্যরা ভেঙে পড়ে। ওনার তেলের মিল ছিল, সেই মিল পারভেজ রহমান জোর করে দখল করে নেয়। মনিরুল ভুইয়া এক ছেলে ও এক মেয়ে আছে। ওদের মিষ্টির দোকান খুব ভালো চলে। তাছাড়া ওদের জমি জায়গা অনেক আছে। আর্থিক অবস্থা খুবই ভালো। রশিদ ভুইয়ার 2 ছেলে, বড় ছেলে শাহিন বাবার ব্যবসা দেখাশোনা করছে, তার বিয়ে হয়ে গেছে। তার স্ত্রী চৈতালি, তার একটা 2 বছরের বাচ্চা মেয়ে আছে। আর ছোট ছেলে সাগর, সে কলকাতার একটা কলেজের লেকচারার। রশিদ ভুইয়ার ছোট ভাই হোমিওপ্যাথি ডাক্তার, তার একটা ছেলে। তাছাড়া রশিদ ভুইয়া 75 বছরের বয়স্ক মা আছে। ওদের পরিবার খুবই সুখী পরিবার। পরিবারের মধ্যে কখনো কোনো অশান্তি হয় না। 3 ভাইয়ের প্রচুর মিল, চাষাবাদ করে একসাথে। এদিকে অপূর্ব স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। তারপরে তার ফোনটা বেজে ওঠে। সে অপরিচিত নাম্বারের ফোনটা রিসিভ করে আর বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? বড় মামি তো এই নাম্বারটা দিয়েছিল। আমি আদিরা বলছি। মামি একটা টোটো চালককে পাঠানোর কথা ছিল। আপনি কি সেই ব্যক্তি? আমি প্ল্যাটফর্মের নিচে একটা চায়ের দোকানের কাছে বসে আছি। আপনারা চলে আসুন এখানে। আরে চলে যাব কি করে? আমাদের সাথে 6টা বড় ব্যাগ আছে। আমরা কি করে ব্যাগগুলোকে নিয়ে যাব? আপনি এখানে আসুন। মেয়েটার নাম হলো আদিরা, সেই রশিদ ভুইয়ার বোনের মেয়ে। আদিরার কথা শুনে অপূর্ব বলল, সরি ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। অপূর্ব টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলো। তারপরে উপরে উঠে দেখলো একটা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। জিন্সের প্যান্ট, জামা পরে, চোখে চশমা, ঠোঁটে হালকা গোলাপ লিপস্টিক। মেয়েটাকে দেখে অপূর্বর ভালো লেগে যায়। সে কিছুক্ষণ মেয়েটাকে দেখে মেয়েটা তখন খেয়াল করে না। সে তখন মোবাইলের দিকে তাকিয়ে আছে। মেয়েটার সামনে গিয়ে অপূর্ব বলে, ম্যাডাম, আপনার নাম কি আদিরা? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সেই ছেলে মামি যার কথা বলেছিল? হ্যাঁ। তাহলে দাঁড়িয়ে আছো কেন? ব্যাগগুলো নাও। দেখছো না আমরা দুজন মেয়ে মানুষ মিলে কি করে এই ব্যাগগুলো নেব? এখানে তো কুলিও নেই, তা না হলে সাহায্য চাইতাম। অনেক কষ্ট করে ট্রেন থেকে নামিয়েছি, আর পারছি না। দেখো, তোমাকে আমি তুমি করে বলছি বলে কিছু মনে করো না। যদিও তুমি আমার থেকে বয়সে বড়, তবুও তুমি তো বাড়ির চাকর। চাকরকে অত সম্মান দেই না। ঠিক আছে ম্যাডাম, আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। আমি তো একসাথে এতগুলো ব্যাগ নিয়ে যেতে পারবো না। আমি দুটো দুটো করে রেখে আসছি, আপনারা একটু অপেক্ষা করুন। গাড়িতে অপূর্ব আর চোখে মেয়েটাকে লক্ষ্য করছে।
মেয়েটা কিন্তু ফোন ঘেঁটে যাচ্ছে। তখন পাশে বসা আদিরার মা ফাতেমা বেগম বলল, বাবা, তুমি আজ কতদিন আমাদের বাড়িতে কাজ করছো? ফাতেমা বেগমের কথাটি অপূর্ব শুনতে পায় না, সে একটু অন্যমনস্ক ছিল। ফাতেমা বেগম পুনরায় জিজ্ঞেস করলে অপূর্ব বলে, আন্টি আমায় কিছু বলছেন? অপূর্বর কথা শুনে আদিরা বলে, তুমি কি কানে শুনতে পাও না? মা তো কখন থেকে জিজ্ঞেস করছে। আসলে ম্যাডাম, আমি তো গাড়ি চালাচ্ছি, তাই গাড়ির দিকে আমার মন ছিল। হ্যাঁ আন্টি, কি জিজ্ঞাসা করছিলেন? অপূর্বর প্রশ্নের উত্তরে ফাতেমা বেগম বলল, আমাদের বাড়িতে কতদিন কাজ করছো? এই তো সবে 3 মাস। হ্যাঁ, আমি শুনেছি ভাবের মুখ থেকে তুমি বাড়ির সব কাজ করো। তোমাদের বাড়িটা সুন্দরবনে, তোমাদের খুব কষ্ট। আগে তুমি মধু। কথাটা বলতে দিল না আদিরা। সে চিৎকার করে তার মাকে থামিয়ে দিল আর বলল, মা, ওদের পরিবারের ইতিহাস নিয়ে তুমি কি করবে? তুমি কি ওদের বাড়িতে মেয়ের বিয়ে দেবে? এরকম তো কত মানুষের কষ্ট আছে, ওসব খোঁজ নিয়ে তোমার কি লাভ? আমি বাবা বুঝি না, লোকের বাড়িতে কাজ করে, গরিব মানুষ, তার ফ্যামিলি তো এইরকম হওয়ারই উচিত। মেয়ের কথা তার মা রেগে যায় আর বলে, আরে, এত চিৎকার করছিস কেন? মানুষ মানুষের খোঁজ নিতেই পারে। তোর মামি গল্প করে তাই জিজ্ঞাসা করছিলাম। ওইসব পরে জিজ্ঞেসে করবে, এখন বাড়ি এসে গেছি। বাড়িতে এসে আদিরা ছুটে চলে যায়। অপূর্ব সব দেখে সে আবার নিজের কাজে মন দেয়। কিছুদিন পর আদিরা বাড়িতে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে অপূর্বকে দেখে কাজ করছে। অপূর্ব সামনে গিয়ে সে জিজ্ঞেস করে, এই, তুমি কি করছো? কেন, দেখতে পাচ্ছেন না? আমি তো গোবর দিচ্ছি। থু, তুমি এগুলোতে হাত দাও? তোমার ঘেন্না করে না? ঘেন্না করবে কেন? কথাটা বলতে বলতে অপূর্ব আদিরার পাশে যেতেই আদিরা বলে, এই, তুমি আমার পাশে আসবে না। তোমার হাতে গোবর লেগে আছে, তোমাকে দেখে কেমন ঘেন্না করছে। কথাটা বলেই আদিরা ছুটে যেতে গেলে তার পায়ের জুতোতে গোবর লেগে যায়। আদিরা চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে অপূর্ব ছুটে আসে আর বলে, কি হয়েছে ম্যাডাম, চিৎকার করছেন কেন? আমার পায়ে, আমার পায়ে। আদিরা পা বলতেই অপূর্ব পায়ের দিকে তাকিয়ে থাকে, দেখে গোবর লেগেছে। অপূর্ব বুঝতে পারে সে আদিরাকে বলে, চিন্তা করবেন না, জুতোতে গোবর লেগেছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। অপূর্ব আদিরার জুতো পরিষ্কার করে দেয়। সেখানে তখন উপস্থিত ছিল চৈতালি বেগম। সে অপূর্বকে বলে, ভাইয়া, আদিরার জুতো তোমার এভাবে পরিষ্কার করা ঠিক হয়নি। গোবর তো লেগেছে, অন্য কিছু তো নয়। ও তো নিজেই পরিষ্কার করতে পারতো। চৈতালি বেগমের কথা শুনে আদিরা বলে, জুতো পরিষ্কার করে দিয়েছে তো কি হবে? চাকর হয়ে চাকরের কাজ করেছে। ওকে আমরা চাকরের চোখে দেখি না, আমাদের বাড়ির প্রত্যেকে ওকে ভালোবাসে, আর ও খুব ভালো ছেলে। চাকর চাকরই হয়, চাকর আবার ভালো হয় নাকি? সারাদিন খাটাখাটির পর অপূর্ব ফোন করে তার মাকে আর বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? কেমন আর থাকবো, ছেলে দূরে থাকলে কোন মা ভালো থাকে? তুমি তো জানো মা, তোমার ছেলে কি কাজ করে, তাই তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। ধৈর্য তো ধরছি বাবা, আর কত ধৈর্য ধরবো? তুই তোর কাজ নিয়ে ব্যস্ত, তোর বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, তোর বোন সে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর আমি সংসার নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। মায়ের কথা শুনে অপূর্ব হাসে আর হাসতে হাসতে বলে, তাহলে আর কি চিন্তা মা, সবাই তো কাজ করছে, তোমার তো মন খারাপ হওয়ার কথা নয়। সবই আছে, তবু কোথায় একটা শূন্যতা। এবার ভাবছি আমি তোর বিয়ে দেব। এত বড় বাড়িটাতে আমার একা থাকতে ভালো লাগছে না। তোর বাবা তো ব্যবসার কাছে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, আর তোর বোন পড়াশোনা, নাচ গান আর বন্ধু বান্ধবীদের নিয়েই ব্যস্ত থাকে। আমার সংসারে একটা বৌমা দরকার, খুব তাড়াতাড়ি নাতি নাতনি হলে ভালো হয়, তাহলে আমার সময়টা কেটে যাবে। মায়ের কথা শুনে অপূর্ব হাসলো আর হাসতে হাসতে বলল, খুব বেশি দিন আর তোমাকে অপেক্ষা করতে হবে না। কেন রে, কাউকে ভালো লেগেছে নাকি? বুঝতে পারছি না মা। মা এখন আমি রাখছি, আমার একটা ফোন আসছে, আমি তার সাথে একটু কথা বলি। ঠিক আছে বাবা,
তবে যদি তোর কোনো মেয়েকে ভালো লাগে তুই বলবি আমাদের, কোনো অসুবিধে নেই। তোর পছন্দ মানে আমাদেরও পছন্দ। তবে তার আগে তোর বোনের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। তোর বোন অবাধ্য হয়ে গেছে, আমার কোনো কথাই শুনছে না। তুই ওর সাথে কথা বলিস তো, বন্ধুদের সাথে কোথায় পিকনিক করতে যাবে বলছিল। ঠিক আছে, আমি বোনের সাথে কথা বলবো, এখন রাখছি। মায়ের ফোন কেটে দিয়ে অপূর্ব ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তারপর অপূর্ব, তোমার মিশনে কি খবর? কিছু বুঝতে পারছো কারা এই কাজ করেছে? চেষ্টা করছি, তবে এখন তাদের কাছে পৌঁছতে পারিনি। মূল কথার কাছে যেতেই আমাদের সময় লাগবে। সময় নাও, অসুবিধা নেই, কিন্তু রেজাল্ট যেন পজিটিভ হয়। তুমি নিজে যেখানে ইনভলভ, নিজে যেখানে ইনকোয়ারি করছো, আশা করি সাকসেস হবে। হ্যাঁ, পজিটিভ হবে, চিন্তা করতে হবে না। আমি ধীর গতিতে এগোচ্ছি। খুব তাড়াতাড়ি যদি কিছু করতে যাই তাহলে ওরা বুঝতে পেরে যাবে। আমি হাতে নাতে মূল চক্রটাকে ধরতে চাই। আকাশের খবর কি? আসলে ও একটা অন্য টিমে আছে। আমি আর একটা অন্য টিমে আছি। শুনছি মাঠে সব কাজ করতে হচ্ছে, এমনকি গোবর পর্যন্ত দিতে হচ্ছে। ভালোই এক্সপেরিমেন্ট হচ্ছে, চালিয়ে যাও। যদি সাকসেস হও ভালোই হবে, তোমার নাম সারা দেশে দেখবে, ছড়িয়ে পড়বে। আজাদ আলীর কথা শুনে অপূর্ব বলল, কষ্ট না করলে ফল পাওয়া যায় না। সেদিন এখানকার একটা ছেলেকে খুব মেরেছিলাম। অন্ধকারে ছেলেটা আমাকে চিনতে পারেনি। আমি কদিন ধরে সন্দেহ করছিলাম, কারণ আমি প্রথম যেদিন ঢুকেছিলাম মিষ্টির দোকানে ওই ঝামেলা করেছিল। সেদিন রাস্তায় পেয়ে যাই আর খুব পিটিয়েছি। ছেলেটা বলছে, কে তুমি? আমি বললাম, তোর বাপ এসে গেছে, তোদেরকে আর চিন্তা করতে হবে না। ঠিক আছে, যেন কেউ কোনোভাবে সন্দেহ না করে। তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। এখন রাখছি, আর সাবধানে থাকবে। আজকে মাঠে ধান কাটা চলছে। অপূর্ব মাঠে এসেছে, ধান নিয়ে সে বাড়ির গোলায় ঢোকাচ্ছে। অপূর্ব ঘেমে গেছে, আর ঠিক সেই সময় অপূর্ব যখন বেরোচ্ছে আর আদিরা তখন ঢুকছে, আচমকা দুজনে ধাক্কা খায়। আদিরা পড়ে গেলে অপূর্ব ওর উপর পড়ে যায়। আদিরা চিৎকার করে ওঠে আর বলে, এই তুমি কি করছো? তোমার সারা শরীর ঘাম, আমার কেমন ঘেন্না করছে। ছি ছি, আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিল। আমাকে আবার স্নান করতে হবে। আদিরার কথা শুনে অপূর্ব হাসতে হাসতে বলে, ম্যাডাম, এই ঘাম জড়িয়ে আজ ফসল ঘরে তুললাম, আর এই ফসল মানুষের খিদে মেটাবে। তা ঘাম তো ঝরবে। ঘাম না ঝরলে মাঠের ফসল মাঠে পড়ে থাকবে, আর মানুষ ছটফট করবে খিদের জ্বালায়। অপূর্বর কথা শুনে আদিরা বিরক্ত হয়। সে মুখ ভেঙচি দিয়ে বলতে থাকে, অত জ্ঞান দিতে হবে না, ওটা আমিও জানি। দয়া করে তুমি ওঠো, তোমাকে বিরক্ত লাগছে। কি নোংরা, ওয়াক! আমার বমি পাচ্ছে, আমি এক্ষুনি বমি করে দেব। কথাটা বলে আদিরা অপূর্বকে সরিয়ে দিয়ে বমি করতে করতে সেখান থেকে চলে যায়। সেটা দেখে অপূর্ব হাসে আর বলে, আমার এই শরীর থেকে ঝরে পড়া ঘামটাকে তুমি একদিন ভালোবাসবে। বাড়িতে এসে আদিরা ছুটে চলে যায়। সেটা দেখে চৈতালি বেগম বলে, এই, তোমার কি হয়েছে? তুমি এরকম বমি করতে করতে ছুটলি কেন? চৈতালি বেগমের কথায় আদিরা বলে, কি বাজে গন্ধ এই লোকটার কাছে। আমি এখন শাওয়ার না নিলে অসুস্থ হয়ে পড়ব। কার কাছে বাজে গন্ধ? আর তুমি কোথায় গিয়েছিলে? চৈতালি বেগমের কথায় আদিরা তাকে সবকিছু খুলে বলল। সব শুনে চৈতালি বেগম বলল, তুমি এরকম বিরক্ত হচ্ছ। অপূর্ব কত পরিশ্রম করে জানো? আর ও খুব ভালো ছেলে। আর পুরুষ মানুষের ঘাম তো ঝরবেই। ঘাম না ঝরলে তার পরিবারে যে না খেয়ে বসে থাকবে। তুমি তো সোনার চামচ নিয়ে জন্মেছো, তাই তুমি জানো না মানুষের কত কষ্ট। আর অপূর্ব আমাদের বাড়িতে প্রচুর পরিশ্রম করে। ওর জন্য আমাদের বাড়ির লোক অনেক শান্তিতে আছে। আমরা সবাই ওকে ভালোবাসি। তুমি আর ওকে অপমান করবে না। যদি তোমার নানি শুনে, সে কিন্তু রাগ করবে। চৈতালি বেগমের কথায় আদিরা বলল, কেন গো, নানিকে ওই ব্যাটার প্রেমে পড়েছে? সে তুমি ওই বুড়িকে জিজ্ঞাসা করলে জানতে পারবে। অপূর্ব এই পরিবারের অনেক কাজ করে। মাঠ থেকে বাড়িতে সব কিছু সে নিজের হাতে করে। বাড়ির প্রতিটা সদস্যকে খুব ভালোবাসে। এই বাড়ির গিন্নি ৭৫ বছরের ফৌজি বেগম, সে তো আবার অপূর্ব বলতে অজ্ঞান।
অপূর্বর নিন্দে সে সহ্য করতে পারে না। আর এদিকে পারভেজ রহমান সে রহিমকে খুব বকাবকি করছে আর বলছে, যে ছেলেটা তোকে মারলো তুই তাকে চিনতে পারলি না? না স্যার, আমি সত্যিই তাকে চিনতে পারিনি। আমার মনে হয় ও আমাদের এলাকার ছেলে নয়। এলাকায় এসে তোর মতো ছেলেকে মেরে দিয়ে চলে গেল আর তুই কিছু বললি না, তার উপর তোকে হুমকি দিয়েছে। তুই তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। আপনি বিশ্বাস করেন আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ঘটনা ঘটবে। আমি ফোন করার সুযোগ পাইনি। রহিমের কথা শুনে পারভেজ রহমান বিরক্ত হয়। সে বলে, ঠিক হয়েছে, তোকে মেরেছে, তোর যদি হাতটা ভেঙে ফেলে রাখতো তাহলে আরো ভালো হতো। অন্য জায়গা থেকে ছেলে এসে তোকে মেরে দিয়ে চলে গেল, তুই কিছু করতে পারলি না? শালা শুয়োরের বাচ্চা, তোদের কিছু ক্ষমতা নেই। শুধু কারি কারি টাকা খরচা করে আমার কি লাভ হচ্ছে? তোরা তো কোনো কাজেই লাগছিস না, সব জানোয়ারের দল। পারভেজ রহমানের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা দলের আরেকজন ছেলে পান্না শেখ বলল, স্যার, আমরা খোঁজ লাগিয়েছি। আমাদের এলাকায় এসে আমাদের ছেলের গায়ে হাত দিয়ে চলে যাবে, আমরা কি তাকে ছেড়ে দেব? খোঁজ লাগা, ও ছেলে যেন এলাকা ছেড়ে না যায়। আর ওই মিষ্টির দোকানের মালিক রাশিদ ভুইয়ার ছেলে শাহিন বড্ড বাড়াবাড়ি করছে। ও শালাকে ছাড়লে চলবে না, একদিন তুলে নিয়ে আসতে হবে আর উত্তম মাধ্যম দিতে হবে। পারভেজ রহমান হলো এলাকার নামকরা মাস্তান। এলাকার ছোট বড় সকল নেতা তাকে মেনে চলে। এলাকার সন্ত্রাস সৃষ্টিকারী যত রকমের খারাপ কাজ এই ভদ্রলোক করে। এর নেতৃত্বে কিছু ইয়াং ছেলে কাজ করে। এরা প্রত্যেক দোকান থেকে তোলে যেটা রশিদ খানের পছন্দ নয়। সে বারবার প্রতিবাদ করেছে, এমনকি তার মেজ ভাইয়ের মৃত্যুর পিছনে এই পারভেজ রহমানের হাত আছে। মেজ ভাইয়ের তেলের মিল ছিল, সেটা পারভেজ রহমান দখলে নেয় আর বলে তার ভাই নাকি বিক্রি করে দিয়েছে। তার দুদিন পরে তার ভাই মারা যায়। এই ঘটনা রশিদ ভুইয়া মেনে নিতে পারে না। সে এবার কঠিন সিদ্ধান্ত নেয়। উপর মহলের সাথে যোগাযোগ করে যে এই সমাজ বিরোধীদের সে কঠিন শাস্তি দিতে হবে, তা না হলে এলাকায় শান্তি থাকবে না, মা বোনেরা কেউ নিরাপদে থাকতে পারবে না। এদিকে রশিদ ভুইয়া ছোট ছেলে কলেজে পড়ায়। আজকে সে ডিউটি থেকে বাড়ি আসছিল। হঠাৎ ব্রেক করতে গিয়ে তার গাড়িটা ধাক্কা লেগে পড়ে যায় আর পাশে একটা স্কুটি ছিল, সেটা উল্টে যায়। তখন একটা মেয়ে ছুটে আসে আর সাগরকে উদ্দেশ্য করে বলে, এই, আপনি কানা নাকি? চোখে দেখতে পাননি? আমার গাড়িটা ফেলে দিলেন কেন? মিলির কথা শুনে সাগর মিলির দিকে তাকিয়ে থাকলে সেটা দেখে মিলি বলে, কি দেখছেন? কে আপনি? মেয়ে কি কখনো দেখেননি? দেখবো না কেন, যেতে আসতে কত মেয়ে দেখি, তবে আপনার মতো দেখিনি। দেখুন, আপনার গাড়িটা পড়ে গেছে ঠিকই, কিন্তু আমার কোনো দোষ নেই। অপোজিট থেকে একটা গাড়ি আসছিল, সেজন্য আমি ব্রেকে বসে সাইড দিচ্ছিলাম আর আমার পা লেগে আপনার স্কুটিটা পড়ে গেছে। আপনি আপনার গাড়িটা একটু দূরে রাখতে পারতেন, রাস্তার পাশে রেখে দিয়েছেন কেন? সাগরের কথা মিলি রেগে যায় আর বলে, রাস্তাটা কি আপনার বাবার কেনা যে আপনি কথা শোনাচ্ছেন? বেশ করেছি রেখেছি, দোষটা আপনার। আপনি ভালো করে গাড়ি চালাতে পারেননি। যদি আমার স্কুটির কিছু হয় তার ক্ষতিপূরণ দেবেন, নইলে কিন্তু আপনার বাইকের 12টা বাজিয়ে দেব। আমাকে তো চেনেন না। কি করবেন কি আপনি? আমি স্কুটি স্টার্ট দিতে পারছি না, আমি মেকানিককে ফোন করছি, আর আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। মেকানিক কি বলে দেখি, তারপর আমার গাড়ির ক্ষতিপূরণ দেবেন। তা না হলে আপনার হাল খারাপ করে দেব। কিছুক্ষণ পর মেকানিক সেখানে পৌঁছায়। মেকানিককে মিলি জিজ্ঞেস করে, ভাইয়া, এই গাড়িটা সার্ভিস করব, কত টাকা পড়বে? মেকানিক বুলবুল সবকিছুই দেখে মিলির উদ্দেশ্যে বলল, 5 থেকে 6,000 টাকা পড়বে গাড়িটা সার্ভিস করতে। ঠিক আছে ভাই, আপনি এখন আসতে পারেন আর গাড়িটা নিয়ে যান। মেকানিক বুলবুল তার সাথে যে লোকটা ছিল তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে গেল। মিলি সাগরের উদ্দেশ্যে বলল, শুনলেন তো কত টাকা খরচা পড়বে, এবার আপনি টাকাটা দিন। মিলির কথা শুনে সাগর হাসলো আর হাসতে হাসতে বলল, 1 পয়সা দেব না, আপনার কি করার আছে করে নেবেন। কথাটা বলে সাগর সেখান থেকে চলে যেতে চাইলে মিলি গাড়িটাকে পিছন থেকে টেনে ধরে আর সাগরের উদ্দেশ্যে বলল, এত সহজ নাকি? আপনি আমার ক্ষতি করেছেন, আমার ক্ষতিপূরণ না দিয়ে
আমি আপনাকে যেতে দেব না। ক্ষতি করেছি মানে? আমি বাইকটা দাঁড় করাতে গিয়ে আপনার স্কুটিটা শুধু পড়ে গেছে। আপনি রাস্তার গায়ে স্কুটিটা দাঁড় করিয়ে রেখেছেন কেন? যদি কোনো সাইডে রাখতেন সেখানে ঠিক ছিল। এখানে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন ওঠে না। আর আপনি ক্ষতিপূরণ চাইছেন, স্কুটিটা শুধু পড়ে গেছে, এমন কিছু ক্ষতি হয়নি। আর আপনি পুরো মেকানিক ডেকে সার্ভিসে দেবেন বলছেন। ম্যাডাম, অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, ফালতু খরচ করার জন্য নয়। আপনি বললেই আপনাকে দিয়ে দিতে হবে নাকি? সাগরের কথা শুনে মিলি রেগে যায় আর পাশে পড়ে থাকা একটা ঢিল নিয়ে সাগরের বাইকের কাঁচে আঘাত করে। আবার আঘাত করতে গেলে সাগর মিলি হাত ধরে ফেলে আর বলে, কি করছেন কি আপনি? আমাকে বাঁচান, এই ভদ্রলোক আমার সাথে জোর করছে। মিলির চিৎকার শুনে পাশের ট্রাফিক পুলিশ ছুটে আসে আর ট্রাফিক পুলিশ মিলির উদ্দেশ্যে বলে, আপনি চিৎকার করছেন কেন? ম্যাডাম, কি হয়েছে আপনার? মিলি তখন ন্যাকামি করে কান্না করতে থাকে আর বলে, আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাকে জোর করছিল যাতে আমি অন্যের বাইকে চেপে যাই। মিলির কথা শুনে ট্রাফিক পুলিশ বলল, ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি স্যারকে চিনি, উনি কলেজের একজন প্রফেসর। আমিও ওই কলেজের প্রাক্তন। আমি অনেকবার কলেজে গিয়েছিলাম, স্যারকে দেখেছি। স্যারকে কলেজে সবাই সম্মান করে, সবার কাছে স্যার খুব প্রিয় একজন মানুষ। উনি অন্যায় কাজ করতে পারে না। তবে আপনার যদি অভিযোগ থাকে আপনি থানায় চলুন। আর রোডের পাশে তো সিসিটিভি ক্যামেরা আছে, কে কতটা সত্যি বলছে তা দেখা যাবে। ট্রাফিক পুলিশের কথা শুনে মিলি আমতা আমতা করে বলে, স্যার ছেড়ে দিন, উনি ভুল করেছেন, উনি সত্যিই জোর করেছিলেন। যাই হোক, আমি তো বড় হয়েছি, আমার বিয়ের দেখাশোনা হচ্ছে, যদি কেউ কোনোভাবে জানতে পারে তাহলে সমস্যা হবে, তাই ওনাকে কিছু বলতে হবে না। আমি আমার অভিযোগটা উইথড্র করলাম, আর সরি। মিলির কথা শুনে সাগর বলল, আপনি আপনার অভিযোগ উইথড্র করতে পারেন, কিন্তু আমার তো অভিযোগ আছে। আমি কিন্তু আপনাকে নিয়ে থানায় যাব। আর স্যার, আপনি রোডের সিসিটিভি ফুটেজ আছে, ওইটা নিয়ে চলুন। আজকে কি হয়েছে তার রিপোর্ট দেখব। যদি আমি কিছু না করি আর উনি যদি আমার নামে মিথ্যা বলেন তাহলে আমি কিন্তু স্টেপ নেব। সাগর যখন কথাগুলো বলছিল মিলি তখন আস্তে আস্তে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। সাথে সাথে সাগর তার হাতটা ধরে ফেলে আর বলে, আমি প্রত্যেকটা মেয়েকে সম্মান দেই, আপনাকে দিয়েছি, কিন্তু আপনি তার যোগ্য নন। আপনার হাত ধরার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু সরি, আপনার হাত ধরার প্রয়োজন আছে, তাই ধরলাম। আপনাকে আমি থানায় নিয়ে যাব, আর এর শেষ পরিণতি দেখে তবেই আমি ছাড়ব। আমি আপনার কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি আমার সাথে অযথা তর্ক করলেন, আর সেটা পুলিশ পর্যন্ত গড়ালো, আর তো আপনাকে ছাড়ব না। সাগরের কথা শুনে মিলি কাঁদো কাঁদো হয়ে বলল, সরি তো বললাম, আর কতবার বলবো? সরি বললে হবে না, আপনি মিথ্যা অভিযোগ করেছেন, আপনাকে শাস্তি পেতেই হবে। মিলি তখন সাগরের হাতটা কামড়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে গেল। সাগর অনেক চেষ্টা করেছিল কিন্তু ভিড়ের মাঝে মিলিকে দেখতে পায়নি। ট্রাফিক পুলিশ বলল, স্যার, মেয়েটা মিথ্যা কথা বলার জন্য ভয় পেয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি তো এখানে ডিউটি দিচ্ছি, যা কিছু হয়েছে সব কিছু তো ফুটেজে আছে, বাকিটা আমি বলবো। মিলি হলো অপূর্বর আদরের বোন। তার বয়স এখন 22 বছর। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। তার ইচ্ছা ভবিষ্যতে সে একজন সাংবাদিক হবে। রাতের বেলা মিলি ফোন করে তার ভাইয়াকে আর বলে, ভাইয়া তুই কি করছিস? অপূর্ব তখন গোয়াল ঘরে রাতের বেলা গরুর খাবার দিচ্ছিল। অপূর্ব সেই অবস্থায় ফোনটা রিসিভ করে আর বোনের ফোন দেখে সে বোনকে বলে, কি করব, গরুকে নাস্তা দিচ্ছি। কি? গরু এলো কোথা থেকে? তুই তো জানিস ছোট থেকে আমি গরুর দুধ খেতে ভালোবাসি, তাই আমি গরু কিনেছি। তুই বল, ঠিক কাজ করিনি? ছি ছি, সামান্য দুধের জন্য গরু কিনতে হয়েছে? সে তো মাদার ডেয়ারিতেও গেলেই দুধ পাওয়া যাবে। বাড়ির গরুর দুধে আলাদাই মজা, তাছাড়া গরুর গোবরটাও তো কাজে লাগবে। এমা, আমি কাকে বলবো?
যে তোমার ছেলে চাকরি করে না সে লোকের বাড়িতে গরু দেখার কাজ করে? তুই রাজনীতি করিস সেটা জানি, আর যে কি করিস সেটা জানি না। মা বলছিল তুই চাকরি করিস, কি চাকরি সেটা মা বলতে পারলো না। আর তুই আমাকে কখনো বলিসনি যে কি চাকরি করিস। সে যাকগে, তোর ব্যক্তিগত ব্যাপার, আমার জেনে লাভ নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, তুই কেন গরু পুষতে গেছিস? আমি পুষিনি, আমি লোকের বাড়িতে গরু মোষ দেখার কাজ করি। তাছাড়া কে বললো আমি চাকরি করি? তুই জানিস না বুঝি, আমি তো লোকের বাড়িতে নাগারে কাজ করি, তাদের মাঠে যাই, চাষের জমিতে কাজ করি, তাদের বাড়িতে কালামের কাজ করি। তুই প্রচুর মিথ্যে কথা বলিস, আমার তোর কথা শুনতে ভালো লাগছে না। আজকে কি হয়েছে জানিস তো? আজকে আবার কি করেছিস? কার পিছনে আবার বাস ঢোকালি? শোন না, তবে বলছি, বাস ঢোকাতে পারলাম না রে। ভেবেছিলাম একটু টাকা নেব, কিন্তু সে তো আর হলোই না। তোর কাছে আবার হাত পাততে হচ্ছে, তা না হলে বাবার কাছে। মা আমাকে পয়সা দেবে না, আমি জানি। মায়ের স্বভাব, কিছু বললে মা বিরক্ত হবে। ভাইয়া, তুই আমাকে 5,000 টাকা দিবি? কি করেছিস আগে বল, তারপর আমি দেবো কি দেবো না তারপর বলছি। তারপর মিলি আজকে সমস্ত ঘটনা তার ভাইয়াকে বলল। সব শুনে অপূর্ব বলল, ঠিক আছে, তোকে যদি পুলিশে দিত আর যদি 2-3 বছর জেল খাটাতো আমার মনে হয় ভালো হতো। তবে তোর মাথা থেকে দুষ্টু বুদ্ধিটা নামতো। তুই তো বড় হয়েছিস, এই বুদ্ধি নিয়ে কি করে যে সাংবাদিক হবি আমি তো ভেবে পাই না। আবার ফিলিংস জার্নালিস্ট। কোনো অভিনেতার সাথে কি তোর প্রেম করার ইচ্ছা আছে নাকি? শেষ পর্যন্ত এত সাবজেক্ট চাকতে তুই ওটাকেই পছন্দ করলি? হ্যাঁ, তুই তো জানিস আমার স্বপ্নের নায়ক শাহরুখ খান। ওর সাথে প্রেম করার আমার খুব ইচ্ছা আছে। মৃত্যুর আগে পর্যন্ত হলেও ওর সাথে আমি দেখা করবই। ওর ঘরেরই না হতে পারি, একদিনের জন্য প্রেমিকা হয়ে দেখাবো। ঠিক আছে, অনেক বলে ফেলেছিস, এখন আমি রাখছি। ভাইয়া, তোর কাছে যেটা চাইছিলাম সেটা দিবি তো? সরি, এবার আমি তোকে দিতে পারবো না। পরের বার যখন ক্ষতি করবি তখন দেব। এবারটা বাবার সাথে চেয়ে ম্যানেজ কর। অপূর্বর কথায় মিলি বিরক্ত হয় আর বলে, তুই একটা বাজে ভাইয়া। তোকে আমি অভিশাপ দিলাম, তোর বউ কখনো তোর কাছে যাবে না, তোকে আদর করবে না। সামনে থাকলে তোর মাথায় গাঁটটা মারতাম। কথাটা বলে অপূর্ব ফোন কেটে দেয়। মিলি মন খারাপ করে বসে থাকে আর আজকের ঘটনাটা সে মনে করতে থাকে। যদি আবার সেই লোকটার সাথে তার দেখা হয়, সে যে কি করবে তার ঠিক নেই। তারপর দেখে তার ফোনে 5,000 টাকা কেউ ঢুকিয়ে দিয়েছে। সে জানে তার ভাইয়ার কাজ, তাই ভাইয়াকে মেসেজ করলো আর বলল, আই লাভ ইউ ভাইয়া। আমি জানি তুই না করতেই পারবি না। আমি আর অভিশাপ দেব না। অভিশাপ উইথড্র করলাম। তোর বউ মানে আমার ভাবি তোকে অনেক ভালোবাসবে, আদর করবে। তোকে ছাড়া সে ভাবতেই পারবে না। অপূর্ব মেসেজ দেখে হাসে আর মনে মনে বলে, পাগলি বোন আমার। ঠিক সেই সময় অপূর্বর রুমের পাশ থেকে কে যেন ডাকে আর বলে, ভাইয়া ঘুমিয়ে পড়েছেন? চৈতালি বেগমের ডাক শুনে অপূর্ব রুমে দরজা খুলে দেয় আর বলে, না ভাবি, এখনো ঘুমাইনি। কেন, কিছু বলবেন? কার সাথে ফোনে কথা বলছিলে? বাড়ি থেকে বোন ফোন করেছিল। কালকে আমি আদিরা আর খুশবু একটু ঘুরতে যাব, তুমি যাবে আমাদের সাথে নিয়ে? ভাবি, বাড়িতে অনেক কাজ আছে আমার, কি করে সময় হবে? বাড়ির কাজগুলো একটু গুছিয়ে নেবে, আমরা 3টে 3:30টার সময় বেরোবো। কালকে সবজিতে জল দেওয়ার কথা আছে। তুমি বড্ড কাজ দেখাচ্ছ, কাজ তো সারা জীবনে। আসলে আদিরা এখানে এসেছে, এসে থেকেই বাড়িতে আছে, বলছিল ঘুরতে যাবে। আর আমাদের এখানে জায়গা ভালো নয়, আমাদের মেয়েদেরকে একা ছাড়বে না। তুমি যদি সাথে যাও তাহলে শাশুড়িমা যেতে দেবে, তা না হলে কেউ আমাদের নিয়ে যাবে না। চৈতালি বেগমের কথা শুনে অপূর্ব বলল, এখানে জায়গা ভালো নয় মানে? আমি ঠিক বুঝলাম না ভাবি, এখানে মেয়েরা নিরাপদ নয়? না, এখানে একজন আছে, সে খুব বাজে লোক।
সমাজ বিরোধী বলতে পারো। তার নেতৃত্বে কিছু ছেলে কাজ করে, আমাদের দোকানে এসে নিয়মিত অশান্তি করে। এলাকার প্রত্যেকটা মানুষ তাদের জন্য বিরক্ত, কেউ ভালো নেই। তাই আমরা সন্ধ্যার পর কখনোই বেরোই না, খুব ভয়ে ভয়ে থাকতে হয় আমাদের। ঠিক আছে ভাবি, কালকে যাব। তুমি অবশ্যই যাবে, তা না হলে আমরা যেতে পারবো না বাড়ি থেকে। একটা পুরুষ না গেলে আমাদেরকে ছাড়বে না। আর আমাদের বাড়ির লোক তোমাকে খুব বিশ্বাস করে। আমি আমার শাশুড়ির সাথে কথা বলেছি, ও বলেছে যদি অপূর্ব যায় তাহলে তোমরা যেতে পারো। তারপরের দিন সবাই একসাথে রেডি হয় যাবে বলে। অপূর্বকে দেখে আদিরা বলল, ভাবি এই লোকটা যাবে আমাদের সাথে? হ্যাঁ, অসুবিধা কোথায়? এই লোকটা গেলে আমি যাব না। তখন পাশ থেকে আদিরার মেজো মামার মেয়ে খুশবু বলে, তুই গেলে যাবি, না গেলে না যাবি। আমি আর ভাবি যাব। ভাইয়া চলুন তো, ওর সবেতেই বাড়াবাড়ি। বাড়ি থেকে ছাড়তেই চায় না, তার উপর আবার অশান্তি করছে। সেদিন ভাইয়া গোবর মেখেছে, সেটা দেখে ওরা এখনো ঘেন্না করছে। তা কি হবে, ও কাজ করেছে তো। খুশবুর কথা শুনে আদিরা রাগে দাঁড়িয়ে থাকে। অপূর্ব সেটা খেয়াল করে, সে কিছু মন্তব্য করে না। আদিরা তখন বলে, কি আর করব, যেতে হবে আমাকে। আমার বাড়িতে থাকতে ভালো লাগছে না। এখানে এসে তো একটু বাইরে ঘুরতে যেতে পারলাম না। এই সুযোগ আমি হাতছাড়া করব না। লোকটা যাবে যাক, আমার কোনো অসুবিধা নেই। ওদের বাড়ির কাছ থেকে কিছুটা দূরে একটা মেলা বসেছিল, সেখানে সবাই ঘুরতে এসেছিল। আদিরা ফুচকা খাচ্ছিল। হঠাৎ আদিরাকে দেখে রহিম মন্তব্য করে, কি গো সুন্দরী, এত ফুচকা খেও না, ঝাল লেগে যাবে তো। কথাটা বলে আদিরার মুখ থেকে ফুচকাটা নিয়ে নিজের মুখে পুরে দেয় আর খেতে খেতে বলে, কি সুন্দর, আমি তৃপ্তি করে খেলাম। অশুভ লোক একটা। আপনি কেন খেলেন আমার ফুচকাটা? আমি তোমার একটু খেলাম, তোমার তো ভাগ্য খুলে গেল। ঠিক তখনই খুশবু আদিরাকে বলে, আপু এখান থেকে চল, তোকে ভাবি ডাকছে। খুশবুকে দেখে রহিম বলে, ও সুন্দরী, তুমি এসেছো, এটা বুঝি তোমার আপু হয়? তখন সেখানে অপূর্ব যায় আর রহিমকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, ভাইয়ার সাথে এসেছে। কোনো সমস্যা নাকি তোদের? কে তুই? খুশবুর ভাই। কোনো সমস্যা? তুই শালা তো ওদের গরু চড়াস, তুই আবার কোথা থেকে আমদানি হলি? তোদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। তবে রে শালা, তোকে আমি দেখে নেব। কথাটা বলে রহিম অপূর্বকে ঘুষি মারতে গেলে অপূর্ব রহিমের হাতটা মুচকে দেয় আর বলে, আমার সাথে পাঞ্জা লড়ার চেষ্টা করবি না। আমি একজন মার্শাল আর্ট, মানে ক্যারাটে ট্রেনিং নেওয়া আছে। তোদেরকে ধরলে এক ঘুষিতে সব কাবার করে দেব, তাই খুব সাবধান। রাস্তাঘাটে মেয়েদের এভাবে টিটকারি মারলে কি হবে জানিস তো? অপূর্বর কথা শুনে রহিম বলল, তুই তো শালা ওদের বাড়িতে কাজ করিস, তোকে তো মাঠে গরু চড়াতে দেখেছি, ধান কাটতে দেখেছি, তুই আবার কবে ক্যারাটে ট্রেনিং নিলি? যেদিন জন্মেছি সেদিন থেকেই শিখেছি তোদের মতো মানুষকে শাস্তি দেওয়ার জন্য। রহিম হাতে আঘাত পায়। অপূর্ব, খুশবু, আদিরা চৈতালি বেগমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতক্ষণ আদিরা অপূর্বর দিকে তাকিয়েছিল, অপূর্ব সেটা খেয়াল করেনি। সেটা দেখে খুশবু বলল, আপু তুই কিন্তু ভাইয়াকে ঘেন্না করবি না। আজ কিন্তু ভাইয়া তোর সম্মান বাঁচিয়েছে। চাষে খাটতে পারে ভাইয়া, ক্ষমতা কিন্তু প্রচুর। দেখলি তো ওই রহিমদের মতো গুন্ডাদের শাস্তি দিল। খুশবুর কথা শুনে আদিরা বলল, তাই তো দেখলাম। গোবর মাখতে মাখতে হাতের কবজিতে জোর হয়ে গেছে। সবাই বাড়ি ফিরে এলে রশিদ ভুইয়া বলে, অপূর্ব মেলায় কি হয়েছিল? সেরকম কিছু হয়নি। কিছু হয়নি মানে? আমাদের দোকানে মিষ্টি তৈরি করার কারিগর উজান ওখানে গিয়েছিল, ওসব দেখে আমাকে বলেছে এখানকার জায়গা ভালো নয়। আমি তাই মেয়েদেরকে বাইরে বের হতে দিই না। রশিদ ভুইয়া যখন কথাগুলো বলছিল তখন আদিরা, খুশবু, চৈতালি বেগম মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। রশিদ ভুইয়া তারপর বলা শুরু করলো, আমি বারবার তোদের বলেছি তোরা বাড়ির বাইরে বের হবি না। তোরা কার পারমিশন নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলিস? রশিদ ভুইয়ার কথায় খুশবু বলল, আদিরা আপুর জন্য গিয়েছিলাম, আমি বারণ করেছিলাম কিন্তু ও শোনেনি। তখন পাশ থেকে আদিরা রেগে বলে, তুই প্রচুর মিথ্যে কথা বলিস। আমি নিয়ে গেছি, তুই তো বললি অনেকদিন বাড়ির বাইরে যাওয়া হয়নি, একটু ঘুরতে যাব, তাই তো আমি বললাম। এখন সব দোষ আমার।
তখন উপস্থিত সালমা বেগম বলল, তোরা চুপ কর, ঝগড়া করিস না, বেশি তো বাড়াবাড়ি হয়নি। তোরা নিরাপদে বাড়ি এসেছিস। অপূর্ব যখন ছিল তখন কোনো সমস্যা হয়নি। এখন যে যার রুমে যা। এরপর সালমা বেগম অপূর্বর উদ্দেশ্যে বলল, বাবা ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে নিরাপদে বাড়িতে আনার জন্য। আমি শুনেছি তুমি ছেলেটাকে মেরেছো, কিন্তু ওরা ভালো নয়, ওরা আমাদের খুব ক্ষতি করে। এবার ওরাও তোমার শত্রু হয়ে গেল। তুমি মাঠে ঘাটে থাকো, তাই নিজের দিকে একটু খেয়াল রাখবে, যেন তোমার কোনো বিপদ না হয়। ওদের একজন বস আছে, সে খুব বাজে লোক। সে সব সময় মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। আর আমরা এখানকার পয়সাওয়ালা লোক, আমাদের ব্যবসা ভালো চলে, সেই জন্য ওরা আরও বেশি আমাদের ক্ষতি করে। এদিকে মেলায় কি হয়েছিল সবকিছু রহিমের কাছ থেকে মুখে শুনে পারভেজ রহমান রেগে যায়। সে রহিমকে বলে, ছেলেটা কে ছিল রে? আমার ছেলের গায়ে হাত দিয়ে চলে গেল, তুই কিছু করতে পারলি না? ওস্তাদ, ছেলেটার প্রচুর ক্ষমতা, ওর হাতে কি জোর, আমি ওর সাথে পারিনি। ও 2 বাড়িতে কাজ করে। এত যে খাস, তাহলে ক্ষমতা কোথায় যাচ্ছে? আমি জানি না। 72 ঘন্টা সময় দিলাম, যেখান থেকে পারিস ওই বেটাকে আমার কাছে নিয়ে আসবি। ও ভুইয়া বাড়ির কাজ করে, এখান থেকে আর ফিরে যেতে পারবে না। আমার যার উপর নজর পড়ে তাকে যতক্ষণ না আল্লাহর কাছে পাঠাই, ততক্ষণ আমার শান্তি থাকে না। পারভেজ রহমান যখন কথাগুলো বলছিল তখন তার মেয়ে রুমে ঢুকে আর বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার ছেলেদের ক্ষমতা থাকবে কি করে অত মদ পেটে গেলে? আর ওকে মেরেছে ঠিক করেছে, ও মেয়েদের দেখে টিটকিরি মারে। পলিকে দেখে পারভেজ রহমান বলল, তা তুই এত সেজেগুজে কোথায় বেরিয়েছিস? একটু শপিংয়ে যাব। মাসে কতদিন যেতে হয়? কলেজ থেকে পিকনিকে যাব, তাই কিছু কেনাকাটি রয়েছে। পলি শপিং মলে হঠাৎ একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে আর পলির টাকার ব্যাগ পড়ে যায়। পলি পড়তে গেলে ছেলেটা ধরে ফেলে আর বলে, একটু দেখে হাঁটবেন, এখনই তো পড়ে যেতেন। সরি ভাইয়া, আমার টাকার ব্যাগটা পড়ে গেছে, মনে হয় ওইদিকে পড়ে আছে। ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, আমি খুঁজে দিচ্ছি। বলছিলাম যে একেবারে ভাইয়া বানিয়ে ফেললেন। ভাইয়া কিছু বললেন? না, কিছু বলিনি। আপনার নাম কি? আমার নাম পলি। শপিং হয়ে গেল? হ্যাঁ, আজকের মতো। তা আপনি কি এখানে কাজ করেন? কাজ বলতে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করি। তো কতদিন করছেন? হ্যাঁ, হয়ে গেল অনেক দিনই। কেন বলুন তো? আমি তো মাঝে মাঝে আসি, আপনাকে দেখিনি তাই বললাম। ও আচ্ছা, এই 2 মাস হলো ঢুকেছি। কি করেন আপনি, আর কোথায় বাড়ি আপনার? আমি ইতিহাসে এমএ করছি। আমার বাবা পারভেজ রহমান, এখানেই আমার বাড়ি। অনেকে আমার বাবাকে চেনে। হ্যাঁ, নাম শুনেছি, তবে আলাপ হয়নি। হ্যাঁ ভাইয়া, একদিন যাবেন আমাদের বাড়ি, আমার বাবার সাথে আলাপ করে দেব। আপনার ফোন নাম্বারটা একটু দেবেন? অবশ্যই। এদিকে রাতের বেলা অপূর্ব আকাশকে ফোন করলে আকাশ বলে, তুই ফোন না করলে আমি তোকে ফোন করতাম। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে? আজকে একটা মেয়ে শপিং মলে এসেছিল, আমার সাথে আলাপ হলো। মেয়েটার নাম পলি। কথায় কথায় জানতে পারলাম ওরা কি সমাজ বিরোধী পারভেজ রহমানের মেয়ে। তাই ভালোই হয়েছে, তুই ওর সাথে অভিনয় কর, তাহলে আমাদের কাজটা আরো সুবিধে হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটাকে আমার ভালো লেগে গেছে। তা কি করে কাজটা করব আমি চিন্তা করছি। আকাশের কথা অপূর্ব রেগে যায় আর বলে, এই, আমরা সিক্রেট মিশনে এসেছি, প্রেম টেম করতে আসিনি, তাই দয়া করে মেয়েদের ব্যাপারে জড়িয়ে পড়বি না। এই চক্রটাকে ধরেই আমাদের চ্যালেঞ্জ। এদের অনেক দূর পর্যন্ত হাত, যেখানে যাচ্ছি সেখানে এদের নিয়ে অভিযোগ শুনতে পাচ্ছি। এরা বয়স্ক থেকে কম বয়সী কোনো মেয়েদের কি ছাড়ে না, এরা আগুনের থেকেও ভয়ঙ্কর। তুই মেয়েটার সাথে অভিনয় কর, কিন্তু কখনো মন দিবি না। তুই চেষ্টা কর ওর সাথে বন্ধুত্ব করে ওর বাবার কাছে পৌঁছানো।
আর ভেতরের খবর নেই। মেয়েটা আমাকে ফোন নাম্বার দিয়েছে, বাবার সাথে আলাপ করে দেবে বলেছে। মেয়েটার নাম বুঝি পলি? হুম। অপূর্ব আকাশ দুজনেই ভালো বন্ধু। আকাশ অপূর্বর সেক্রেটারি। ওরা একটা মিশন সাকসেস করার জন্য ছদ্মবেশে এলাকায় ঘুরছে। পারভেজ রহমান বলে ওর নাকি উপরে নেতা মন্ত্রীদের সাথে ওঠা বসা আছে। সে ভয় দেখিয়ে ও পুরো এলাকায় শাসন করে বেড়ায়। এই খবরটা অনেকদিন আগেই উপর মহলে গিয়েছে, তাই ওরা সবকিছু তদন্ত করার জন্য এখানে এসেছে। এদিকে মিলি আজকে তার এক বান্ধবী তমাদের বাড়িতে এসেছে, তার ভাবি ও ভাইয়ার বিবাহবার্ষিকী উপলক্ষে। হঠাৎ সেখানে সাগরকে দেখতে পায়। সাগরকে দেখে মিলি ভয়ে লুকিয়ে পড়ে, সেটা সাগরও খেয়াল করে। কিছুক্ষণ পর মিলির বান্ধবী তমা মিলিকে বলে, মিলি, তুই এখানে কি করছিস? চল, ভাবি ভাইয়া ডাকছে। তমা একটা মেরুন কালারের শার্ট পরে একটা ছেলে ভাইয়া ভাবির কাছে দাঁড়িয়ে আছে। ওটা কে রে? মিলির কথা শুনে তমা বলল, তুই কার কথা বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না। তুই চল, ওখানে ভাইয়া ডাকছে। তমা জোর করে মিলিকে সেখানে নিয়ে আসে আর সাগরের সামনে দাঁড় করায়। তমা সাগরকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, এটা আমার বান্ধবীর নাম মিলি। আর মিলি, এটা সাগর ভাইয়া, ভাইয়ার সাথে একই কলেজে চাকরি করে। তমার কথা শুনে সাগর তমাকে বলল, তমা, তোর বান্ধবীর নাম তাহলে মিলি? হ্যাঁ ভাইয়া, ও খুব ভালো মেয়ে। ও সাংবাদিকতা নিয়ে পড়ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তোর বান্ধবী যে ভালো সেটা আমি ভালোই জানি। শুনে খুশি হলাম সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। ওর ইচ্ছে আছে। ঠিক আছে ভাইয়া, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তমা চলে যেতে চাইলে মিলি বলে, আমি যাব তোর সাথে। তুই একটু দাঁড়া। মিলি তমার পিছনে চলে যেতে চাইলে সাগর হাত ধরে তাকে একটু আড়ালে নিয়ে যায় আর বলে, যাগ্গে, খোঁজে পেয়েছি তাহলে। অনেকদিন থেকে খুঁজছিলাম। বলে মন থেকে চাইলে আল্লাহর দেখা পাওয়া যায়। কথাটা যে সত্যি এবার বুঝতে পারছি। কি যেন বলেছিলে? সাগর হাত ধরতেই মিলি কাঁপতে থাকে। সেটা খেয়াল করে সাগর বলে, তুমি কাঁপছো কেন? আমি তো তোমাকে কিছু বলিনি। সাগরের কথা শুনে মিলি কাঁপতে কাঁপতে বলল, ছেলেদেরকে আমার খুব খুব ভয় লাগে। আমার হাত ধরলে আমার জন্য কাঁপুনি পায়। মিলির কথা শুনে সাগর মিলিকে ছেড়ে দেয়। তারপর সাগর বলে, ঠিক আছে, আমি তোমায় ছেড়ে দিলাম। এবার বলো, সেদিন তুমি কেন আমার নামে মিথ্যা কথা বললে? সাগরের কথা শুনে মিলি সাগরের পায়ের উপর পড়ে গেল আর বলল, স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আসলে দোষটা আমারই ছিল। আমি শুধু শুধু আপনাকে অপমান করলাম। আর আমি এমন কাজ করব না। আমি আর পা ধরছি, আমি কান ধরে উঠবোস করছি। আর এই বিষয়ে কিছু বলবেন না। সাগর মিলিকে নিজের পায়ের উপর থেকে তুলল, তারপর বলল, আমার পা ধরতে হবে না, না কান ধরে উঠবোস করতে হবে। আমি তোমাকে বিশ্বাস করি, তোমার মুখের কথাই যথেষ্ট। তোমার বয়স এখন কম, তাই হয়তো আবেগে কাজটা করে ফেলছো। তবে সবাই তো আমি হব না। আর কখনো কারোর সাথে এমন কাজ করবে না। তোমার নাম কি আর কোথায় বাড়ি? বাড়িতে কে কে আছে? সাগরের কথা শুনে মিলি বলল, আমার নাম মিলি, আমার হাওড়া জেলাতে বাড়ি। আমার বাবা বিজনেসম্যান। আমার একটা বড় ভাইয়া আছে, সেও ভালো চাকরি করে। আর আমার মা গৃহবধূ। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছি। তখন মিলি সাগরকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি জেলায়। আমি কলকাতা শহরের কলেজে পড়াই। আমার নাম সাগর ভুঁইয়া। আমরা দুই ভাই। আমাদের মিষ্টি দোকান আছে। ভাইয়া মিষ্টি দোকান দেখাশোনা করে। আমাদের যৌথ পরিবার, চাষবাস আছে। আমি সপ্তাহে একদিন করে বাড়িতে যাই। আর কিছু জানতে চাও? না স্যার, আর কিছু জানতে চাই না। ধন্যবাদ স্যার, এখন আমি আসছি। ম্যাডাম, সব কথাই তো হলো, যদি ফোন নাম্বারটা দেন তাহলে ভালো হয়। ফোন নাম্বার আমি কাউকে দেই না, তবুও আপনাকে ভালো লেগেছে তাই আপনাকে দিচ্ছি। ধন্যবাদ মিলি, আমাকে ভালো বন্ধু বাবার জন্য। আজকে আকাশ এসেছে পারভেজ রহমানদের বাড়িতে।
পারভেজ রহমান যখন বাড়ির বাইরের রুমে তার ছেলেদের নিয়ে আড্ডা দিচ্ছিল, আকাশকে দেখে পারভেজ রহমান জিজ্ঞেস করে, কে তুমি? হঠাৎ করে যে এখানে দাঁড়িয়ে পড়লে? স্যার, আমার নাম আকাশ। আপনার মেয়ে পলি আমাকে আসতে বলেছে। পলি কি তোমার বন্ধু হয়? হ্যাঁ স্যার। পারভেজ রহমান তখন পলিকে চিৎকার করে ডাকতে থাকে। বাবার চিৎকারে পলির সামনে আসে আর আকাশকে দেখে বলে, আপনি এখানে? হ্যাঁ, এদিকে একটু এসেছিলাম, তারপর তোমার কথা জিজ্ঞাসা করতে বলে দিল এটা তোমাদের বাড়ি। পারভেজ রহমান তখন পলির উদ্দেশ্যে বলল, পলি ছেলেটা কে? বাবা, ও শপিং মলে সিকিউরিটি গার্ডের কাজ করে। আমি শপিং করতে গেছিলাম আর আমার টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না। উনি আমাকে সাহায্য করেছিলেন। তারপর আমি আমার ঠিকানা বলেছিলাম। উনি এদিকে দরকারে এসেছিলেন, তাই আমার সাথে দেখা করতে এসেছেন। মেয়ের কথা শুনে পারভেজ রহমান আকাশের আপাদমস্তক লক্ষ্য করে। তারপর বলল, তোমাকে দেখে তো মনে হয় তোমার শরীর খুব স্ট্রং। নিয়মিত জিমে যাও, ব্যায়াম করো। হ্যাঁ স্যার, করি। আমি ক্যারাটে শিখেছি, এখন প্র্যাকটিস করি। মারপিট করতে পারবে? স্যার, আমি মারপিট করি না, তবে যদি কিছু দেখি সেক্ষেত্রে লোককে মারতে হয়। কেন স্যার এ কথা বলছেন? আমার একজন তোমার মতো সাহসী ছেলের দরকার আছে, যে মার খেতেও পারবে আবার মারতেও পারবে। স্যার, অন্যায় দেখলে তো প্রতিবাদ করতেই হবে, আর সেখানে মারতে হবে নয় মার খেতে হবে। তা আমার এখানে কাজটা কি? আকাশের কথা শুনে পারভেজ রহমান আকাশকে সবকিছু বুঝিয়ে দিল। সব শুনে আকাশ বলল, স্যার, আপনার কাজ আমার পছন্দ হয়েছে। ওটা এমন কিছু নয়, কিন্তু আপনি আমাকে কত টাকা মাইনে দেবেন? শপিং মল থেকে আমি প্রতি মাসে 12,000 টাকা পেতাম। তোমাকে এখানে প্রতিদিন গাড়ি চালিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে মালটাকে বাইরে নিয়ে যেতে হবে, আর প্রতিদিন দোকান পার্টি থেকে কানেকশন করতে হবে। তার হিসাব আমাদের ফান্ডে জমা হবে। এই কাজ করার জন্য তোমাকে আমি মাসে 20,000 টাকা দেব। তারপর বাড়তি ইনকাম আছে, ধরে নাও মাসে 25 থেকে 30,000 টাকা। সবই ঠিক আছে স্যার, আমার তো বাড়ি অনেকটা দূর, তাহলে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। আমি ঘর ভাড়া নিয়ে থাকি, আমার অনেক খরচ হয়। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার বাড়িতেই থাকবে। আমার তো অনেক রুম আছে। যে ছেলেরা আমার মনের মতো কাজ করে তাদের কষ্ট আমি দিই না, আমার সন্তানের মতো আমি তাদের দেখি। রাতের দিকে আকাশ ফোন করলো অপূর্বকে। বলল, অপূর্ব, কাজটা করে ফেলেছি। তুই ভাগ্যিস আমাকে সাজেশনটা দিয়েছিলিস। আমি ভাবছিলাম আমি কি করে ওই জায়গাটায় ঢুকবো। ধন্যবাদ অপূর্ব, তোর মাথা থেকে এত বড় একটা আইডিয়া বেরিয়েছি বলে। সব থেকে খুশির খবর কি জানিস? ওর বাড়িতে আমাকে থাকতে দিয়েছে। এই কাজটা আরো সহজ করে দিয়েছেন। তুই চিন্তা করবি না, আমি তোকে নিয়মিত আপডেট দেব। তুই উপর মহলকে তৈরি থাকতে বলবি। এই ব্যাটাকে হাতে নাতে ধরতে হবে। এছাড়া এলাকায় পুরো সন্ত্রাস সৃষ্টি করেছে। এদের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না। আকাশের কথা শুনে অপূর্ব বলল, অল দ্য বেস্ট, চালিয়ে যাও। এত রাতে এখনো তুমি ঘুমাওনি? কি কাজ করছো? তোমাকে বলবো কেন? তুমি কি আমার অভিভাবক? হ্যাঁ, আমি এই বাড়ির অভিভাবক, আর মামা দায়িত্বটা আমাকে দিয়েছে। আমার কাজ হলো প্রতিটা কাজের লোককে চেক করা। এত রাত পর্যন্ত কে কি করছে। সেজন্য ম্যাডাম এত রাতে আমার ঘরে এসেছেন? যদি বলি হ্যাঁ? খুব ভুল করেছেন ম্যাডাম। বাড়ির চাকরের ঘরে এত রাতে আসা ঠিক হয়নি। ফিরে যান, ঘুমিয়ে পড়ুন। যদি কেউ জানতে পারে কে কি বলবে তার ঠিক নেই। শেষে আমার চাকরি ধরে টানটানি হবে। অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছি। আমার যদি চাকরি চলে যায়, আমি আমার ছেলে বউকে কি খাওয়াবো? অপূর্বর কথা আদিরা রেগে যায় আর বলে, আপনি বিয়ে করেছেন? আপনার বাচ্চা আছে? হুম। কিন্তু চৈতালি ভাবি বলছিল যে আপনার বিয়ে হয়নি। আমি ভুলে গেছি বিয়ের কথা বলতে। আমার 6টা ছেলে মেয়ে আছে, 4টা ছেলে 2টা মেয়ে। এই লোকটা প্রচুর মিথ্যে কথা বলে। তোমার বয়স
কত তুমি বাবা হয়ে গেলে? ছেলের বাবা হতে আবার বয়স লাগে নাকি? ওটা তো চাইলেই হওয়া যায়। জানো না সরকার থেকে এখন আইন করে দিয়েছে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আদিরার কথায় অপূর্ব হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, তা পুলিশ কি করবে আমায়? পুলিশ খাওয়াবে না পড়াবে? অত কষ্ট করে ওদেরকে পৃথিবীতে এনেছি, তাই ওদের দায়িত্ব আমার। এখানে পুলিশ এলো কোথা থেকে? অতগুলো বাচ্চা নেওয়ার জন্য পুলিশ আপনাকে জেল খাটাবে। তাই বুঝি। তা এত রাতে আমার রুমে এসেছেন কেন? আমি বলবো না। তুমি আর ওই রকম গোবর ঘাঁটবে না। তোমাকে দেখলে কেমন যেন আমার ঘৃণা করে। আরে আমি গোবর ঘাটি বলেই তো পয়সা পাই, তা নাহলে আমি তো খেতে পাবো না। আপনাকে এখানে কাজ করতে হবে না। এসব কাজ করে আমার ভালো লাগে না। আমার একটা জানাশোনার লোক আছে, আপনাকে সেখানে ঢুকিয়ে দেব। যদি আপনি কম্পিউটার জানেন তাহলে অসুবিধা হবে না। আমি নিজের নাম সই করতে পারি না, সেখানে আবার কম্পিউটার? আমি সব তোমাকে শিখিয়ে দেব, তোমাকে স্কুলে ভর্তি করে দেব। ম্যাডাম, বাড়ির চাকরকে লেখাপড়া শেখাতে হবে না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। অপূর্বর কথায় আদিরা মুখটা বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। এতক্ষণ ফোনে কথাগুলো শুনছিল অপূর্বর ঘনিষ্ঠ বন্ধু আকাশ। আদিরা চলে গেলে অপূর্ব হাসিতে ফেটে পড়ে আর আকাশ বলে, কি হলো, এত হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? এই মেয়েটার নাম আদিরা, ও রশিদ ভুইয়ার বোনের মেয়ে। এখানে ঘুরতে এসেছে। আমাকে গোবর ঘাটতে দেখে ঘেন্না হচ্ছিল। সেদিন বেড়াতে গিয়েছিলাম, আর পারভেজ রহমানের ছেলেরা ওকে বিরক্ত করছিল। যেদিন আমি ওর সম্মান রক্ষা করেছিলাম, তারপর থেকে কি হয়েছে জানি না। আবার কেমন করে তাকায় ঠিক বুঝতে পারি না। প্রেমে পড়ে গেল না তো আবার? প্রেমে পড়ে গেলে ক্ষতি কি? মেয়েটাকে যদি দেখতে শুনতে ভালো হয়, ভালো ফ্যামিলির হয়, তাহলে সমস্যা কোথায়? মেয়েটাকে আমার ভালো লাগেনি যে তা নয়, কিন্তু আগে মিশন সাকসেস করি, তারপরও সব নিয়ে ভাববো। আর তুই যখন ওখানে কাজ করছিস, অসুবিধে নেই। তুই শুধু আমাকে আপডেট দিতে থাকবি। আর তুই যেন ভুলেও এই পারভেজ রহমানের মেয়ে পলির প্রেমে পড়িস না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। মিষ্টি মিষ্টি কথা বলে আকর্ষণ কর। আর পারভেজ রহমানের কোথায় কি আছে তার তথ্য আমাকে সঠিক সময় দিবি। ওই ভদ্রলোক শালা একটু ক্রিটিক্যাল আছে, আমার একটু সময় লাগবে। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঢুকে যখন পড়েছি, মিশন সম্পন্ন না করে বেরোবই না। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন হঠাৎ অপূর্ব ফোনটা রেখে কাজ করছিল। ফোনটা বাজছিল, আর সেই সময় আদিরা একটু দূরে দাঁড়িয়েছিল। অপূর্ব ব্যস্ত থাকার জন্য ফোনটা শুনতে পায়নি, আর আদিরা ফোনটা রিসিভ করে। সে কোনো কিছু না বলে ফোনটা রিসিভ করে কানে ধরে রাখে, আর আকাশকে বলতে শোনা যায়, অপূর্ব, আমি খবর পেলাম ও একটা পরিকল্পনা করছে। তবে তুই চিন্তা করিস না, আমি যেভাবে হোক জেনে যাব। আর তুই চাইবে পুলিশ মন্ত্রী, এতে আমাদের সুবিধা হবে। কারণ ঘটনাস্থলে তুই যদি নিজে থাকিস, তাহলে হাতে নাতে ধরতে পারবি আর মিশনটা সাকসেস করতে পারবি। কথাটা শেষ করতে পারলো না আকাশ। তার আগে আদিরা বলল, হ্যালো, কে বলছেন আপনি? আকাশ সাথে সাথে ফোনটা কেটে দেয়। আদিরা ফোনটা নিয়ে অপূর্বর কাছে যায় আর অপূর্বকে বলে, তোমাকে কেউ ফোন করেছিল, কি সব উল্টো পাল্টা বলছিল, আমি কিছু বুঝতে পারিনি। এই ধরো তোমার ফোন। অপূর্ব দেখে আকাশ ফোন করেছিল। অপূর্ব আদিরার উপর রেগে যায় আর রেগে গিয়ে বলে, আমার ফোন তোমাকে কে রিসিভ করতে বলেছে? রিসিভ করেছি তো কি হবে? কি এমন গোপন কথা আছে যে অত রেগে গেছেন? চুপ, একদম চুপ। একটা কথা বলবে না, আর আমার ধারে কাছেও আসবে না। আমার ফোনে কখনো হাত দেবে না। তুমি যাও এখন এখান থেকে। অপূর্ব যে এত রেগে যাবে আদিরা সেটা ভাবতেও পারেনি। ছলছল চোখে সে অপূর্বর দিকে তাকিয়ে থাকে। অপূর্ব তখন রাগে ফুঁসছে। সেটা দেখে আদিরা মাথা নত করে সেখান থেকে চলে আসে। অপূর্ব আবার আকাশকে ফোন করে আর বলে, কি খবর আছে বল। অপূর্বর কথা শুনে আকাশ বলে, কে ফোন রিসিভ করেছিল? একটা মিষ্টি গলা শুনলাম মেয়ের। আর বলিস না, তোকে বলেছিলাম না রশিদ ভুইয়ার বোনের মেয়ে এখানে এখনো আছে। সবসময় আমার পিছনে লেগে আছে। আমি যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে। কেন এরকম করছে কিছুই বুঝতে পারছি না।
আমি কাজ করছিলাম আর ফোনটা একটু দূরে ছিল, ওই ফোনটা রিসিভ করেছিল। মেয়েটা কিছু বুঝে গেল কিনা জানি না, তবে আমি মেয়েটাকে অনেক বকেছি। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। তাহলে তোর চাকরির কি হবে? এবার ইনি বিনি মিথ্যে কথা বলে তোকে তো চাকরি থেকে তাড়িয়ে দেবে। না না, সেই কাজ করতে পারবে না। রশিদ ভুঁইয়া তো সবটা জানে, তাই ভয় নেই। ও একটা ছোট মেয়ে, ওকে কেউ গুরুত্ব দেয় না। ও সব কথা ছাড়, কি সব বলছিলিস বল এবার। আমি এখনো কনফার্ম নই, ওটা আজও হতে পারে, তবে অন্য দিনও হতে পারে। পারভেজ রহমানের নদীর পাড়ে যে বার আছে না, ওখানে ডিল ফাইনাল হওয়ার কথা। কিছু মেয়েকে ওরা তুলে নিয়ে আসার পরিকল্পনা করছে, বিদেশি কোনো ক্লায়েন্টকে বিক্রি করবে বলে। আমি এখন শিওর হতে পারছি না, তবে চেষ্টা করছি। তবে আমি যদি কখনো সিগন্যাল দিই, তুই কিন্তু দেরি করবি না, খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবি। হলে তো রাতের বেলা হবে, অসুবিধে নেই। রাত 10টার সময় তো কোনো কাজ থাকে না। রশিদ ভুঁইয়া সবটাই জানি, ওর সহযোগিতা অবশ্যই পাবো। এখন আমি রাখছি, হ্যাঁ? তুই শুধু খবর লাগা, আর পলির সাথে যেন মাখামাখি করবি না, তাহলে আমাদের মিশন কিন্তু ফেল হয়ে যাবে। না না, মেয়েটার মনে হয় তার কোনো কাজিনের সাথে বিয়ে হবে, এরকম একটা কথা শুনলাম। তবে মেয়েটা খুব সরল, ওর বাবার মতো নয়। রাতের বেলা পলি আকাশের কাছে এলে আকাশ বলে, পলি, তোমার বাবা কোথায় গেছে? বাবার আজ একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে, সেখানে গেছে। আর তুমি যাবে না বিয়ে বাড়িতে? আমাকে দাওয়াত করেনি, বাবার পরিচিত বাবাকে বলেছে। আচ্ছা পলি, তোমাদের ওই নদীর পাড়ে যে বার হয়েছে, ওখানে কি কাজ হয়? আমি তো কখনো বাড়ি যাইনি, তাই আমি জানি না। আর বাবার সব কাস্টমারেরা ওখানে আসে, বুঝতেই তো পারছেন সব বিজনেসের ব্যাপার, কি সব ডিল টিল হয়, আমি বলতে পারবো না। আজকে বাবা রহিম ভাইয়াকে বলছিল যাদের আসার কথা ছিল তারা আসতে পারবে না, সেজন্য বাবা বিয়ে বাড়িতে গেল, তা না হলে আজকে যেত না। ও আচ্ছা পলি, তুমি আমাকে এক কাপ চা করে খাওয়াতে পারবে? আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আজকে একটু বেশি খাটাখাটি হয়েছে তো তোমাদের তেল মিলে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। পলি চলে গেলে আকাশ অপূর্বকে ফোন করে আর বলে, আজকে প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে, তবে ওর মিলেতে প্রচুর পরিমাণে ভেজাল মেশাচ্ছে। আজকে আমি নিজে দাঁড়িয়ে সেটা দেখেছি, কিছু ছবিও তুলেছি, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। এগুলো গুছিয়ে রেখে দিবি, ভবিষ্যতে কাজে লাগবে। এই শয়তানের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। শালা কোনো পার্টি করে না, আর লোককে পার্টির নাম করে ফায়দা লুটছে। একে নারী পাচার চক্র, আবার ভেজাল সর্ষের তেল। ওকে শাস্তি দিতেই হবে। ও তেলের মিল রশিদ ভুঁইয়া বাইয়েছিল, ও নাকি জোর করে দখল করেছে, আবার ওনাকে মেরে ফেলেছে। এত 2 নম্বরই লোককে ছাড়া যাবে না। সবাইকে বলে ওর হাত অনেক দূর পর্যন্ত আছে। লোকাল কিছু পুলিশকে টাকা দিয়ে কিনে রেখেছে। এটা তো আমাদের সরকারের বদনাম হচ্ছে। পুলিশ মন্ত্রী, আমি ছাড়বো না। এই বেটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমোতে পারবো না। আজকে সাগর ফোন করেছে মিলিকে। মিলি তখন বাথরুমে ছিল, রুম পরিষ্কার করতে এসেছিল মিলির মা নীলা বেগম। সে ফোন রিসিভ করে আর বলে, কে বলছো? সাগর বুঝতে পারে এটা মিলির গলা নয়, ফোনটা কেটে বলে, ওয়ালাইকুম সালাম, আমি মিলির বন্ধু বলছি। মিলি আছে? মিলি একটু বাথরুমে আছে, আমি মিলির মা কথা বলছি। কি দরকার আমাকে বলতে পারো। মিলির মার কথা শুনে সাগর কি বলবে কিছু বুঝতে পেল না। সে বলল, আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি। ওরা যখন কথা বলছিল তখনই বাথরুম থেকে বেরিয়ে আসে মিলি। সে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, কে ফোন করেছে? তোর বন্ধু ফোন করেছে, তুই কথা বল। মেয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে তারপর মেয়েকে উদ্দেশ্য করে বলল, রুমটা তো অগোছালো করে রেখেছিস, কেন কেউ ঢুকলে তো নিন্দে করবে। আমি এখন আসছি, আমার নিচে কাজ পড়ে আছে, আর তুই তাড়াতাড়ি আসবি, আমি নাস্তা রেডি করছি।
মিলির মা চলে যায়। মিলি ফোনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। মিলি ফোনটা রিসিভ করে আর বলে, কে? আমার বন্ধু তন্ময় নাকি? এটা কার ফোন নাম্বার? তন্ময়? মিলির কথা শুনে সাগর বলে, না গো, আমি তোমার বন্ধু তন্ময় নয়, আমি সাগর বলছি। চিনতে পারছো আমাকে? যদি চিনতে না পারো পরিচয় দিও। সাগরের কণ্ঠস্বর মিলি বুঝতে পারে। মিলি বলে, সরি ভাইয়া, আমি একটু বাথরুমে ছিলাম, তাই মা ফোনটা রিসিভ করেছিল। কিছু মনে করবেন না। মনে করব যদি ভাইয়া শব্দটা উড্র করে নাও, তাহলে কিছু মনে করব না। তাহলে কি বলে রাখবো? আপনি তো আমার থেকে অনেক বড়। তাছাড়া আপনি শরীফুল ভাইয়ার বন্ধু হন, সেজন্য বলছিলাম। আমি তো ভাইয়াকে ভাইয়া বলি, আর তোমার ভাইয়া মানে আমারও তো ভাইয়া। শরীফুলকে ভাইয়া বলতে পারো, কিন্তু আমাকে ভাইয়া বলতে হবে না, আমাকে নাম ধরে ডাকলে হবে। আমি তো বড়দের নাম ধরে ডাকি না, তবে আপনি যখন কলেজে পড়ান তখন আমি আপনাকে স্যার বলে ডাকবো। ঠিক আছে, সমস্যা নেই। কালকে দেখা করতে পারবে? কেন গো? দরকার ছিল। কখন আর কোথায়? একটু দেখে নেই, তারপর ফোনে SMS পাঠিয়ে দিচ্ছি। আজকে আদিরা তার বড় মামার রুমে এসেছে আর বড় মামাকে বলল, মামা, আমি আর এখানে থাকবো না, আমি কালকে চলে যাচ্ছি। আদিরার কথা শুনে তার বড় মামা রশিদ ভুইয়া বলল, চলে যাচ্ছিস মানে? এখানে 3 মাসের ছুটি নিয়ে এলি, এরই মধ্যে চলে যাবি? না, এখন আমি সাগর ভাইয়ের কাছে যাচ্ছি। মা এখন থাকবে, আমি আপাতত কলকাতায় যাব। ওইখানেই সাগর ভাইয়ের সাথে দরকার আছে। এমএ যে ভর্তি হতে চাই সেই ব্যাপারে কথা বলবো। ভাইয়া যেতে বলেছে। তারপর আমি আমাদের দেশের বাড়ি যাব, ওইখানে থাকবো। বাবা ভাই এলে আবার জয়পুর ফিরে যাব। যদি এখানে এমএতে পড়ি তাহলে কোনো হোস্টেলে নিয়ে নেব। তারপর কিছুক্ষণ থেমে তার মামাকে উদ্দেশ্য করে বলল, মামা, একটা কথা ছিল, কাউকে বলবে না? আমার মনে হয় আমাদের এখানে যে লোকটা কাজ করে সে কিছু একটা করে, ও ঠিক চাকর নয়। ভাগ্নির কথা শুনে রশিদ ভুইয়া কৌতূহল দৃষ্টিতে ভাগ্নির দিকে তাকালো। তারপর বলল, তুই কি করে বুঝলি? আদিরা ফোনের সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে রশিদ ভুইয়া বলল, তুই ভুল শুনেছিস। ওদের বাড়ি সুন্দরবনে। ওদের ওখানে অনেক কষ্ট, অর্ধেক দিন খেতে পায় না, সেজন্য এখানে এসেছে। ও বাড়িতে কাজ করে। ওকে নিয়ে অত মাথা খারাপ করিস না। এত কম পয়সা কাজের লোক পাওয়া যায় না। তুই যখন সাগরের ওখানে যাবি বলেছিস, তবে 2 দিনের জন্য ঘুরে আয়। তোর মায়ের শরীরটা ভালো নেই, ও এখানে থাক। তুই এলে তারপর তুই আর তোর মা তখন চলে যাবি। তোর বাবা আর ভাইয়ের তো আসার কথা আছে, ওরা এলে একসাথে চলে যাবি। আদিরা সাগরের কাছে চলে যায়। রশিদ ভুইয়া অপূর্বকে বলে, অপূর্ব, খুব সাবধানে থাকবে। মিশন সাকসেস করার আগে যেন কোনো কিছু সামনে না আসে। কেন এই কথা বলছেন? কেউ কি সন্দেহ করছে? সন্দেহ বলতে আমার ভাগ্নি আদিরা, তবে ও ছেলে মানুষ। আমি ওকে বুঝিয়ে বলেছি। ও এখন আমার ছোট ছেলের কাজে গেছে, ওখানে 1 সপ্তাহ থাকবে, তারপর ফিরে আসবে। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার কাজকে সফল করো। তোমার বন্ধু আকাশ কি বলল? সামনে 13 তারিখে মনে হচ্ছে ওদের ডিল ফাইনাল হবে, আর ওই দিন হাতে নাতে ধরবো আমি। ওপল মহলকে জানিয়ে দিয়েছি, আর সবাইকে সজাগ থাকতে বলেছি। আপনি চিন্তা করবেন না। আপনার যে জমিতে বার তৈরি করেছে, আপনার ভাইকে নৃশংসভাবে মেরেছে, তার হিসেব আমি আপনাকে দিয়েই ছাড়ব। আপনি যদি আমার সাথে আগে কন্ট্যাক্ট করতেন তাহলে এগুলো সহ্য করতে হতো না। বড় দেরি করে ফেলেছেন। আর লোকাল পুলিশকে আমি দেখে নেব। এরাই তো যত সর্বনাশ করে, আর তার জন্য পুরো সরকারের বদনাম হয়। রশিদ ভুইয়া অপূর্বর কথা শুনে বলল, কি করবে বলো? ভাইয়ের মৃত্যু আমার মা মেনে নিতে পারে না। সে অসুস্থ হয়ে পড়ে ওই রকম একটা জমিও দখল করে নেয়। প্রতিদিন দোকান থেকে চাঁদা দিতে হয়। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার বড় ছেলেকে খুব মারধর করেছিল। সে তো ভয়ে দোকানে যাওয়াই বন্ধ করে দিল।
তার জন্য আমাকে ওই পারভেজের রহমানকে আরও টাকা দিতে হলো। তাই আমি বাধ্য হয়ে আমার বন্ধুর সাথে যোগাযোগ করি। ওই আমাকে সব কিছু বলে। ও লালবাজারে বড় পুলিশ অফিসার। ওরা তোমার নাম্বারটা দেয়, তারপর তোমার সাথে কন্ট্যাক্ট করি। সে যাকগে, ঘরে সব আলোচনা করতে হবে না, কেউ হয়তো শুনে ফেলবে। আগে সব কিছু ঠিকঠাক হোক, তারপরে সবাই সব কিছু জানতে পারবে। এদিকে আদিরা এসে পৌঁছায় সাগরের কাছে। আদিরাকে দেখে সাগর বলে, ভালোই হয়েছে তুই এসেছিস, তোকে একজনের সাথে আলাপ করিয়ে দেব। সাগরের কথা শুনে আদিরা বলল, ভাইয়া কার সাথে আলাপ করে দেবে আমার? নতুন ভাবে বুঝি? তাই? ভাইয়া খুব খুশি হয়েছি, একেবারে বিয়ে বাড়ি খেয়ে যাব। মামি সেদিন বলছিল তোমার বিয়ে দেবে, বড় ছেলে তো বিয়ে হয়ে গেল, এবার ছোট দিতে পারলে বাঁচি। ভালোই হয়েছে। তা ভাইয়া আমার ভাবিকে কি রকম দেখতে? গেলে দেখতে পারবি, তবে তুই যেন আবার ভাবি ভাবি শুরু করে দিবি না। ওকে এখনো আমি কিছু বলিনি। পছন্দ হয়েছে ঠিক আছে, আমি একবার ওর বাবা মাকে প্রস্তাব দেব আর আমার বাবা মাকে নিয়ে যাব। জানিস মেয়েটা আবার সাংবাদিকতা নিয়ে পড়ছে। তাই? ভাইয়া এ তো খুব ভালো জিনিস। তা মেয়েটার নাম কি? মেয়েটার নাম মিলি। ওরা এক ভাই এক বোন। ওর বাবা ব্যবসা করে আর ওর ভাইয়া চাকরি করে, আবার একটু আধটু পলিটিক্স করে। রাজনীতি পরিবারের মেয়ে? ওর বাবা রাজনীতি করে না, ওর ভাইয়া করে। ওর ভাইয়া যাই করুক, ভাইয়াকে নিয়ে ঘর করছো না তুমি, ভাবিকে নিয়ে করবে। মেয়েটা ভালো হলেই হলো। তবে মেয়েটাকে তুমি কোথায় দেখেছো? আর বলিস না, একটা দুর্ঘটনার মধ্যে মেয়েটার সাথে আমার আলাপ। তারপর সমস্ত ঘটনা সাগর আদিরাকে খুলে বলে। সব শুনে আদিরা বলে, ভাইয়া মেয়েটার নাম বুঝি মিলি? তোমার মুখে গল্প শুনে মনে হচ্ছে। ভাবি খুব চালাক হবে। তবে তোমার যখন মনে লেগেছে আর ওর যখন মত আছে, এই বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি মামাকে গিয়ে সব বলবো, তোমাকে চিন্তা করতে হবে না। তা কখন দেখা করতে যাবে ভাবির সাথে? আজ বিকেল 5টায়। বিকেল 5টায় কথা মতো সাগর আদিরাকে নিয়ে সেখানে যায়। আর মিলি সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। সাগরের সাথে আদিরাকে দেখে মিলি জিজ্ঞেস করে, এই মেয়েটাকে তো ঠিক চিনলাম না, কে হয় আপনার? আমার বোন, ওর নাম আদিরা। এটা আমার ফুপির মেয়ে। ওরা থাকে জয়পুরে। আমাদের দেশের বাড়িতে ঘুরতে এসেছে আর আমার সাথে দেখা করতে এসেছে। 1 সপ্তাহ থাকবে এখানে, তারপর 2 দিনের ছুটি নিয়ে ওকে আমি দিয়ে আসবো। সাগরের কথা শেষ হলে আদিরা মিলিকে উদ্দেশ্য করে বলে, হ্যালো ভাবি, কেমন আছেন? কে ভাবি তোমার? আদিরা তখন জিভ কামড়ায়, সাগরের দিকে তাকায়। সাগর চোখ টিপ দিলে চুপ করে যায়। আর আদিরা মিলিকে উদ্দেশ্য করে বলে, ভাবি বলতে আমাদের বড় ভাবি আসার কথা ছিল। ওর পুচকি মেয়েটার শরীর খারাপ হলো, সেজন্য আসতে পারিনি। আমি ওই কথাই বলছিলাম। ও আচ্ছা, তা তুমি কি করো? সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখনো কিছু করিনি। এমএ ভর্তি হব আর সেই সাথে চাকরির প্রস্তুতি নেব। আদিরা আর মিলি যখন কথা বলছিল তখন মিলির ফোনটা বাজছিল আর ফোনেতে একটা ছবি ভেসে উঠছে, যেখানে মিলির সাথে তার ভাইয়ের ছবি ছিল। কেউ ফোন করলে 2 ভাই বোনের ছবি দেখা যায়। মিলি ফোনটা কেটে দিল। আদিরা মিলিকে বলল, তোমাকে আমি মিলি বলে ডাকি? তুমি মনে হয় আমার সমবয়সী। মিলি, তোমার ফোনে তোমার সাথে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা কার গো? এটা আমার ভাইয়া। আমার ভাইয়া রাজনীতি করে, বেশিক্ষণ বাড়িতে থাকে না। তার সাথে কি একটা কাজ করে, ও এখন অনেক দূরে আছে। তোমার যদি আপত্তি না থাকে আমি কি তোমার ফোনটা একবার দেখতে পারি? তোমার ফোনের মিউজিকটা বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। সেটা আবার বলতে হবে নাকি? তুমি নাও। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি তোমার ফোনটা নিয়ে সামনেই আছি। তোমার ফোন থেকে কিছু গান আমার ফোনে লোড করব। আদিরা উঠে চলে যায়। মিলি বলে, বোনকে কি ভাবি বলতে বলেছেন? আমি কিছু বলিনি। ও যদি নিজের থেকে বলে আমি কি করব? আমার তো ডাকটা শুনতে ভালোই লাগছিল। কি? হুম। তাহলে ধরে নেব আমি যেটা ভাবছি তুমিও সেটা ভাবছো?
ধরে নেব কেন? এটাই তো সত্যি, আমরা যথেষ্ট ম্যাচিওর, তাই কথাটা পরিষ্কার হয়ে যাওয়া ভালো। ভালোই হয়েছে মনের কথা জানতে পেরে। আমার ঠিক এই প্রেম টেম ভালো লাগে না, এই প্রপোজ করা এইসব আমার আসে না। আমি তো ভেবেছিলাম বাবা মাকে দিয়ে একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো। মনের কথা যখন জেনে গেছি আর কোনো সমস্যা নেই। আমার কিন্তু সমস্যা আছে। কিসের সমস্যা? আমাকে বিয়ে করবেন, কিন্তু 1 বছর পর। তার আগে আমি চুটিয়ে প্রেম করতে চাই। আপনার প্রেম ঠিক ভালো না লাগলেও আমার খুব ভালো লাগে। লুকিয়ে দেখা করব, পার্কে হাতে হাত ধরে বসে থাকবো, এগুলো আমার অনেক দিনের ইচ্ছে। তাই আজ থেকে 1 বছর পর যদি আমাদের একে অপরের প্রতি বিশ্বাস থাকে, তারপর আমাদের বিয়ে হবে। তুমি তো জানো আমি কলেজের প্রফেসর, তাই পার্কে বসে প্রেম করার আমার ইচ্ছা নেই। কবে কার চোখে পড়ে যাব, শেষে বলবে স্যার বসে প্রেম করছে। তাই এই জিনিসটা আমার হবে না। তুমি অন্য কিছু অপশন বলো। তাই এখানে দেখা করতে এসেছেন? যদি এখানে কোনো আপনার ছাত্রছাত্রী দেখে ফেলে তাহলে তো সমস্যা হবে। সেজন্য তো বয়ে বয়ে আসি, শেষে আমার ইমেজটাই যেন চলে না যায়। আমি কথা কম বলার লোক, কিন্তু নিজের প্রেমিকের কাছে ওটা থাকবে না। যে আমার হবে তার কাছে আমি সব কিছু ওপেন রাখবো। ঠিক আছে, আমারও অনেক দিন থেকে কলেজে প্রফেসরকে বিয়ে করার ইচ্ছে। তবে মাঝে মাঝে ফোনে কথা বলবো, কেমন? আর দেখা করার ব্যাপারটা পরে ভেবে চিন্তে ঠিক করব। মিলির ফোনের স্ক্রিনে যখনই কারো ফোন আসে, 2 ভাই বোনের ছবি সেখানে ভেসে ওঠে। সেটা আদিরার চোখে পড়ে, তাই ফোন থেকে গান লোড করার নাম করে সরে গিয়েছিল সেখান থেকে। ওদের কথার মাঝে আদিরা এসে ফোন মিলিকে দেয় আর বলে, ধন্যবাদ মিলি, তোমার ফোনের গানগুলো খুব সুন্দর। সবগুলো নেওয়া হয়নি, তবে কিছু নিয়েছি। আদিরা, তুমি প্রথমে আমাকে যেভাবে ডেকেছিলে ওইভাবে ডাকবে। ওই ডাকটা আমার ভালো লেগেছে। তোমার ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, তাই আর কোনো প্রশ্ন নয়। এখন কি খাবে বলো, আজ আমি তোমায় খাওয়াবো। মিলির কথা শুনে আদিরা হাসতে হাসতে বলল, সত্যি শুনে খুব খুশি হলাম। আমি যখন তোমাকে ভাবি বলছিলাম, মন থেকে বলছিলাম। কে জানে, আমাকে বলে দিল, হয়তো আল্লাহ চেয়েছে। ভালোই হয়েছে ভাবি। অল দ্য বেস্ট। আমি বাড়িতে গিয়ে সুখবরটা দেই, আর তোমাদের বিয়েতে আমি খুব আনন্দ করব। আজকে পারভেজ রহমান তার ছেলেদের নিয়ে মিটিং করছে। সেখানে আকাশ উপস্থিত। পারভেজ রহমান তার এক সঙ্গীকে বলছে, ওই দিন ডিল কিন্তু ফাইনাল হয়ে গেছে। যেভাবেই হোক ওই মেয়েগুলোকে নিয়ে আসতে হবে, কোনো অজুহাত শোনা যাবে না। স্কুল টাইমে ওদের আটক করবি। ওরা গরিবের মেয়ে, অভাবের সংসার, বাড়ি থেকে কেউ এত খোঁজখবর নেবে না। বাবা মা দুজনেই মাঠে খাটে, তাই এটাই সুযোগ। আর আকাশ, তুমি মিলে আছো, মিলে কিন্তু ভেজালে পরিমাটা বাড়িয়ে দাও। আমার ব্যবসা লাভ হবে না। তুমি নতুন, তাই আমার ব্যবসা সম্বন্ধে জানো না। আমি কি করি জানো তো? ভেজাল তেলে ব্যবসা করি, আর এটা থেকে তোমাদের মতো যারা কাজ করে তাদের পরিবার খেতে পায়। আমার বাড়ি গাড়ি প্রপার্টি সবই এই বিজনেস থেকে এসেছে। আমি তার সাথে আরও কিছু ব্যবসা করি, সেটা এখন আমি তোমাকে বলবো না, পরে বুঝতে পারবে। তোমাকে এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করো। ওই মিলের পুরো দায়িত্ব তুমি নাও। যতটা পারো ওতে নকল পাউডার মিশিয়ে রংটা পুরো সর্ষে তেলের মতো করে দাও। তারপর রহিমকে বলল, আর রহিম, তোর দায়িত্ব আছে দোকান থেকে প্রতিদিন তোলা আদায় করা। কোনো দোকানদার যেন আপত্তি করতে না পারে। প্রতিটা দোকান থেকে প্রতিদিন 200 টাকা করে নিবি, আর সেটা যেন ফান্ডে পড়ে। কেউ যদি আপত্তি করে তাকে উত্তম মাধ্যম দিবি। লোকাল পুলিশকে আমি মাসে লাখ টাকা করে দিই, তারা আমার কথায় উঠে বসে। এখানকার লোক কেউ কিছু করতে পারবে না। তাছাড়া উপরের মহলে কিছু লোকের সাথে আমার জানাশোনা আছে, তারা উপরের দিকটা দেখে নেবে, আমি লোকাল দিকটা দেখে নেব। স্যার, যদি তেলের মধ্যে এরকম ভেজাল মেশানো হয় তাহলে মানুষের শরীর খারাপ করবে। আকাশের কথায় পারভেজ রহমান বলে, আকাশ, আমি ব্যবসা করতে নেমেছি, আমি শুধু টাকা চিনি। কে মরলো কে বাঁচলো তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পেরেছো আমি কি বললাম? তাই দ্বিতীয় দিনে তুমি আর এই প্রশ্ন করবে না। তোমাকে আমার পছন্দ হয়েছে, তার মানে এই নয় তুমি আমার কাছে বিশ্বাসী হয়ে গেছো।
তুমি ওখানে আগে কাজ করতে, আমি খবর নিয়েছি। তুমি যথেষ্ট পরিশ্রমের বিশ্বাসী ছেলে, সেজন্য আমি তোমাকে আমার কাজে নিয়োগ করেছি। তুমি আমার কথা মতো কাজ করো, ভবিষ্যতে তোমার কোনো অভাব থাকবে না। তুমি যা চাইবে, বাড়ি গাড়ি সব আমি তোমাকে দেবো। তাই আমার কাজের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি তুমি করবে না। আর যদি কখনো ভালো না লাগে, তুমি ছেড়ে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। পারভেজ রহমানের কথায় আকাশ কিছু বলে না। এদিকে আদিরা মিলির ফোন থেকে নাম্বার নিয়ে সে ফোন করে মিলির ভাইয়া অর্থাৎ অপূর্বকে। অপূর্ব তখন ঘুমিয়েছিল। হঠাৎ ফোনটা বাজতেই তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ঘুম চোখে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। সে ভেবেছে হয়তো তার ঘনিষ্ঠ কেউ ফোন করেছে, তাই সে ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম। কি করছো কি? ঘুমাচ্ছিলাম। আপনি কে বলছেন? আমার চোখের ঘুম নষ্ট করে তুমি ঘুমাচ্ছ? তোমার লজ্জা করছে না? আমি তোমার জন্য ছটফট করছি আর তুমি নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছ। মেয়েটার মিষ্টি কণ্ঠস্বর শুনে অপূর্বর ঘুম উড়ে যায়। সে উঠে বসে আর বলে, কে আপনি? আর কি সব উল্টোপাল্টা কথা বলছেন? আমি আপনার প্রেয়সী, মনে নেই? নদীর ধারে হাতে হাত রেখে কি কথা দিয়েছিলে আমায়? আজও তো আমি তোমার অপেক্ষায় আছি। এ বিরহ আর সইছে না। প্রিয়, তুমি আপন করে নাও না আমাকে, আমি যে সহ্য করতে পারছি না। আদিরার কথায় অপূর্ব রেগে যায় আর রেগে গিয়ে সে বলে, এত রাতে ফোন করে এসব কি কথাবার্তা? কবে আমি আপনার হাত ধরে নদীর ধারে ঘুরে বেড়ালাম? আর কি কথা আপনাকে দিয়েছি? জানেন আমি কে? জানি তো, আপনি রাজনীতি করেন, আপনি একজন পুলিশ মন্ত্রী। কিন্তু আমি আপনাকে ভয় পাই না। আপনার জন্য আমি মরতেও পারি। আর এমনিতে আমি মরেই গেছি। আপনাকে যতদিন না কাছে পাচ্ছি ততদিন আমি শান্ত হচ্ছি না। আপনাকে শান্ত হতে হবে না, পাগলাগারদে গিয়ে ভালো করে চিকিৎসা করান। যত সব পাগল কপালে জুটেছে। কথাটা বলে অপূর্ব ফোন কেটে দেয়। সে বসে চিন্তা করতে থাকে তার সিক্রেট খবরটা কে জানলো। ঠিক তখনই আবার ফোনটা বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করে না। আবার পুনরায় ফোন করলে সে ফোনটা সাইলেন্ট করে রেখে দেয়। আর মনে মনে অপূর্ব বলে, কি করে জানলো? আর এই মেয়েটাকে? আমি যে কি কাজ করি আমার মা বোন জানে না, কোনো ঘনিষ্ঠ আত্মীয় জানে না। আর এই মেয়েটা খবর পেল কি করে? আর আমার তো কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। কে হতে পারে মেয়েটা? আমি একজন মন্ত্রী হয়ে মেয়ের কাছে ব্ল্যাকমেলের শিকার হলাম। তা হোক, মেয়েটাকে আমি ছাড়ব না। আজকের দিনটা যাক, কালকে আমাকে তদন্ত করতেই হবে। কে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে? মেয়েটা পারভেজ রহমানের কেউ নয় তো? আকাশ ভুল করবে না, ও তো আমাকে সব বলবে। তাছাড়া ও আর আমি ছাড়া আর তো কেউ জানে না। এমনকি আমাদের মন্ত্রী ডিপার্টমেন্টেও বিষয়টা কখনো বলা হয়নি। এই রকম চিন্তা করতে থাকে অপূর্ব। ঠিক তখনই তার ফোনে আকাশের ফোন আসে। অপূর্ব ফোন রিসিভ করে আর আকাশকে বলে, তুই ছাড়া আমার নাম্বার কাউকে দিয়েছিস? তোর নাম্বার আমি আবার কাকে দেবো? আমি কাউকে দিইনি। তাছাড়া এই মিশনের কথা তুই আর আমি ছাড়া কেউ জানে না। আমি এই ব্যাপারে কারোর সাথে আলোচনাই করিনি। আমি তো গোপনে এই কাজ করছি, আর খুব কাছাকাছি আমরা পৌঁছেও গেছি। তাই এই অবস্থায় আমি কেন বিপদ ডেকে আনবো? কেন, কি হয়েছে এসব কথা বলছিস? তারপর অপূর্ব আকাশকে আদিরা কি কি বলেছে সব কথা খুলে বলল। সব কথা শুনে আকাশ বলল, তুই শুধু দুদিন অপেক্ষা কর। আমি বলে দিয়েছি মেয়েটাকে। তার আগে আমি তোকে একটা অডিও বার্তা পাঠাচ্ছি, তুই ওটা ভালো করে শুনবি। আজকে পারভেজ রহমান আমাকে ধমক দিয়েছে আর কি কি করতে হবে বলেছে। তুই শুধু একটু শুনে তোর মতামত আমাকে জানা। অপূর্ব আকাশে দেওয়া অডিও বার্তা, যেখানে পারভেজ রহমান তার চালাদের সাথে মিটিং করছিল, অপূর্ব শুনতে থাকে। সব শোনার পর সে আকাশকে ফোন করে আর বলে, সব শুনেছি, আর দেরি করতে হবে না। যেদিন ওরা ফাইনাল লেট করেছে ওই দিনই আমরা প্রকাশ্যে আসব, আর হাতে হাতে সব কটাকে ধরব। এই কদিন তুই শুধু সতর্ক থাকবি, কেমন? আজকে আদিরা অপূর্বর কাছে এসেছে। অপূর্ব তখন ফুল গাছে জল দিচ্ছিল। সেটা দেখে আদিরা বলে, অপূর্ব, আমার গোলাপ খুব ভালো লাগে। জানো, গোলাপ ফুল ভালোবাসার আরেক নাম। এই গাছে গোলাপ ফুটলে তুমি আমার খোপায় লাগিয়ে দেবে তো? আদিরার কথায় অপূর্ব আদিরার দিকে তাকায়। তারপর বিরক্তি ভাব নিয়ে বলে, আমি কেন লাগিয়ে দেব? যার অধিকার সে লাগিয়ে দেবে।
আমি এই বাড়ির চাকর, আমার জায়গাটা আমি চিনি, তাই আমার কোনো অধিকার নেই। আর আমি যদি তোমাকে অধিকার দেই তাও তুমি নেবে না? ম্যাডাম, আমি এ বাড়ির চাকর, আপনি তো সবই জানেন, কেন ভুল করছেন? আপনি তো দেখছেন আমি কিভাবে গোবর মাখি, ধান ঝাড়িয়ে মাঠে চাষ করি। আপনার মতো সুন্দরী মহিলা এগুলো মেনে নিতে পারবে না, তাই উল্টো পাল্টা কথাগুলো বন্ধ করুন। আর আমি কাজ করছি, আপনি এখান থেকে যান। জানেন তো, আগে আমি গোবরকে ঘেন্না করতাম, এখন আর করি না। যেদিন থেকে আপনাকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি গোবরকে ভালোবেসে ফেলেছি। তোমার সব কিছু তো আমার, তাই তো তোমার কোনো জিনিসের ওপর আমার কোনো ঘেন্না নেই। তুমি বলছো না তোমাদের বাড়ির সুন্দরবন, আমার সুন্দরবন ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা আছে। আমি কুমির দেখবো, বাঘ দেখবো, ওসব হিংস্র জন্তু আমার খুব ভালো লাগে। আদিরার কথায় অপূর্বর হাসি পায়। সে হাসি গোপন করে বলে, আমি কিন্তু আপনার বড় মামাকে বলে দেব যে আপনি আমাকে এসব কথা বলেছেন। আপনি একজন সুন্দরী মহিলা, কত সুন্দর ছেলে আপনাকে বিয়ে করবে। আমার মতো ছেলের দিকে আপনি তাকাচ্ছেন কেন? কি করে বোঝাবো শোনা তোমাকে যে আমি ভালোবাসি? আর আমাকে আপনি বলতে হবে না, তুমি বলে রাখবে। ঠিক সেই সময় রশিদ ভুইয়ার বাড়ির কুকুরটা ছুটে এসে আদিরার কাছে আসে। আদিরা তখন অন্যমনস্ক হয়ে অপূর্বর সাথে কথা বলছে। সে আচমকা ভয় পেয়ে যায় আর অপূর্বকে জড়িয়ে ধরে। অপূর্বর ভালোই লাগে, কিন্তু নিজেকে সে প্রকাশ করতে চায় না, তাই সরিয়ে দেয় আর বলে, এই তো বললেন জন্তুকে আমার ভালো লাগে, সুন্দরবনে যাবেন? আমার কুকুরকে দেখে ভয় পাচ্ছেন, তাও তো আমার বাড়ির পোষা কুকুর। কথাটা বলে অপূর্ব আদিরাকে ঠেলে ফেলে দেয়, সেখান থেকে চলে যায়। আদিরা মনে মনে বলে, তুমি যতই আমাকে দূরে ঠেলে দাও, তোমায় আমি ছাড়ছি না। কিছুদিন ধরে এলাকার 2-3টে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে খবর অপূর্বর কানে আসছিল। সে না জেনেও চুপচাপ বসেছিল, শুধু তার কার্য সিদ্ধি করার জন্য। তারপর চলে এলো সেখানে অপূর্ব আকাশ। তখন সে গুপ্ত জায়গায় চলে যায়। পারভেজ রহমান তখন এক পার্টির সাথে কথা বলছিল। তার নাম আনিসুর খান। পারভেজ রহমান তাকে বলে, মিস্টার খান, অনেক কষ্টে 3টে জোগাড় করেছি, তবে একবারে টাটকা গোলাপ, এসবে 14 বছর সার্ভিসে কোনো সমস্যা হবে না, আপনি দেখে নিতে পারেন। রহিম, মেয়েগুলোকে নিয়ে আয়। রহিম মেয়েগুলোকে নিয়ে আসে। আনিসুর খান মেয়েগুলোকে দেখে আদর করতে চায়। মেয়েগুলো কাঁদতে থাকে। আনিসুর খান বলে, মিস্টার রহমান, আমি তো দেখছি একবারে টাটকা গোলাপ, আমি তো এরকম গোলাপ খুঁজছিলাম। ঠিক আছে, মেয়েগুলোর কত দাম হবে বলুন? দেখতে তো পাচ্ছেন পুরো টাটকা মাল, তাই 10 লাখের নিচে নয়, এই 3টের জন্য পুরো 30 লাখ দিতে হবে। মিস্টার রহমান, বড্ড বেশি বলে ফেলেছেন, একটু কমালে হতো না? যদি কম করি তাহলে আমার কি করে চলবে? যাই হোক, আর কথা বাড়াবেন না, এখন সময় ভালো যাচ্ছে না। কিছুদিন আগে হঠাৎ উপর থেকে লোক এসেছিল আমার মিলে, আমি নাকি ভেজাল মিশাচ্ছি। তবে আগে থেকে বুঝতে পেরে আমি সতর্ক হয়ে গেছিলাম, তাই ধরা পড়িনি। একটু ভয়ে আছি, আবার পুলিশকে টাকা দিতে হবে তো, সেজন্য বলছিলাম 30 লাখ দিন আর এক্ষুনি মালগুলোকে নিয়ে এখান থেকে চলে যান। ঠিক তখনই অপূর্ব, আকাশ আর 2জন লোকাল পুলিশ সেখানে আসে। অপূর্ব বলে, পারভেজ রহমান, এখান থেকে পালাবার চেষ্টা করবেন না, আপনি ধরা পড়ে গেছেন। আপনার পুরো ডেরা আমরা ঘিরে ফেলেছি, আপনার লোকাল পুলিশ কিছু করতে পারবে না, ওরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আপনার কথাবার্তা সব ভিডিও রেকর্ড করা হয়ে গেছে, আপনার আর কিছু করার নেই। অপূর্বকে দেখে চিনতে পারে পারভেজ রহমান। সে বলে, আরে তুই তো ভুইয়াবাড়ি কাজের ছেলেটা, যে ওদের গরু ছাগল দেখাশোনা করে, মাঠে কাজ করে, তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি করবি আমার? পারভেজ রহমানের কথা শুনে আকাশ বলে, স্যার, উনি বাড়ির চাকর নয়, এটা ছদ্মবেশ ছিল, উনি একজন পুলিশ মন্ত্রী। আর আপনার কার্যকলাপ অনেকদিন আগে উপর মহলে চলে গেছে, উনি নিজে বিষয়টা তদন্ত করছে। আপনার কথা রেকর্ড হয়ে গেছে, আপনি কিছু করতেও পারবেন না। আমি হলাম ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমরা 2জন ঘনিষ্ঠ বন্ধু। আমার কিছু দায়িত্ব ছিল ওকে সহযোগিতা করা, তাই আমি প্রথমে শপিং মলে কাজ নিই, আর ওখানে আপনার মেয়ের পলির সাথে আমি মিথ্যা নাটক করে আপনাদের বাড়িতে ঢুকি। আর আপনার খবর সংগ্রহ করার জন্য আমার কাছে কাজ নেই। আপনার আজ
কিছু করার নেই, আপনি ধরা পড়ে গেছে। আকাশের কথা শুনে পারভেজ রহমান বাইরের দিকে তাকায়, দেখে প্রচুর লোক সেখানে। পারভেজ রহমান সেখানে কিছু করার থাকে না, সে মাথা হেঁট করে বসে পড়ে। অপূর্ব বলে, আপনি কি ভেবেছিলেন আপনি কখনো ধরা পড়বেন না? আরে বাপেরও বাপ থাকে। আপনি পুলিশ প্রশাসনের নাকের দোকান বিজনেস খুলেছেন, লোকেদের অপমান করেছেন, তাদের খুন করেছেন, আর তারা চুপচাপ বসে থাকবে? রশিদ ভুইয়ার ভাই, সে কি করেছিল? তাকে খুন করে তার জায়গা জোর করে দখল করে মদের বার তৈরি করেছে। লজ্জা করে না আপনার? আবার মিলেতে ভেজাল মিশিয়েছেন, সেসব খাদ্য মানুষ খাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। আপনি কি যেন বলেছিলেন? আপনি বিজনেসটা খুব ভালো বোঝেন, আর টাকা ছাড়া আপনি কাউকে চেনেন না। এবার জেলে গিয়ে আপনি টাকা গুনবেন। লোকাল পুলিশ যে দুজনকে টাকা খাইয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আর নিজেও যে মেয়েগুলোকে ধরে নিয়ে এসেছেন তাদের মায়েরাও আপনার এই পুরো টিমের বিরুদ্ধে থানায় এফআইআর করেছে। এবার আপনার নামে কেস কোর্টে উঠবে। জীবনে যা ইনকাম করেছেন তার সবটাই চলে যাবে। এবার শুধু জেলে বসে বসে আল্লাহর নাম নেবেন আর বাঁচার রাস্তা খুঁজবেন। আপনাদের মতো লোকের জন্য সরকারের বদনাম হয়। পারভেজ রহমান ও তার সঙ্গীদের জেল হয়ে যায় যাবজ্জীবনের জন্য। মেয়েগুলোকে তাদের বাড়ির লোক ফিরে পায়। তারা অপূর্বকে অনেক আশীর্বাদ করে। একটা পুলিশ মন্ত্রী হয়ে সে নিজের বিষয়টা তদন্ত করেছে। লোকের বাড়িতে এত কষ্ট করে কাজ করেছে, কোনোদিনও সে কথা প্রকাশ করেনি। সবাই তার প্রশংসা করতে থাকে। অপূর্ব কার্যকলাপ সিদ্ধি হলে সে চলে যেতে চায়। ঠিক তখনই চৈতালি বেগম বলে, ভাইয়া এত কষ্ট করে এতদিন ছিলেন, কখনো কিছু বলেননি, তাই দুদিন থেকে গেলে ভালো হতো। চৈতালি বেগমের কথা বুঝতে না পেরে অপূর্ব বলে, কেন ভাবি, আর দুদিন থাকলে কি হতো? আমার দেওর বাড়ি আসছে, ওর একটা মেয়েকে পছন্দ হয়েছে আর সে বিয়ে করতে চাইছে। তার কথাবার্তা ফাইনাল হবে, আর আদিরার জন্য ছেলে দেখা হয়েছে। আমার শ্বশুরের বন্ধুর ছেলে থাকে দার্জিলিংয়ে, ওদের ওখানে হোটেল আছে, হোটেল ম্যানেজমেন্ট পড়েছে, আর এখন সেটা দেখাশোনা করে। দুই ভাই বোনের একই দিনে বিয়ে দেওয়া হবে। সেই উপলক্ষে আদিরার বাবা ভাই আসছে, আমাদের এখান থেকেই বিয়ে হবে। ভাইয়া, আদিরা খুব কান্নাকাটি করছে, ও বিয়ে করতে চাইছে না, ও কাউকে ভালোবাসে, কিন্তু কে ছেলেটা সেটা বলছে না। আমার খুব বাজে লাগছে মেয়েটাকে এই অবস্থায় দেখে, কিন্তু কি করব বলুন? এই বাড়িতে আমার কোনো কথা চলে না। আমার শ্বশুর যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আজকে 2 দিন আদিরার খুব জ্বর, সে বিছানা থেকে উঠতে পারেনি। মেয়েটা যেন কেমন হয়ে গেছে, আমার এসব দেখে ভালো লাগছে না। চৈতালি বেগমের কথায় অপূর্ব কিছু বলে না। সে বাড়ি চলে যায়। বাড়িতে গেলে তার মা বলে, তোর বোনকে কালকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে, তুই বাড়িতেই থাকবি। ছেলে কলকাতায় শহরে কলেজে পড়ায়, গ্রামের বাড়ি আছে। ছেলে আমাকে ফোন করেছিল, মিলির পছন্দ আছে। বোনের বিয়ে হয়ে গেলে তুই বিয়ে করে ফেলবি, তোরও তো বয়স হচ্ছে। এখন তো মন্ত্রী হিসেবে ভালোই নামটা বেরিয়ে গেছে। সবাই বলছে পুলিশ মন্ত্রী খুব ভালো কাজ করছে। আমার তো শুনে ভালোই লাগছে। এরকম ছেলেকে আমি গর্ভে ধারণ করেছি। কোন মা চায় না বলতো তার ছেলে ভালো কাজ করুক? সাগর বাবা মা ভাইয়াকে নিয়ে দেখতে আসে। ওরা অপূর্বকে দেখে চিনতে পারে। অপূর্ব হাসে, আর সাগরের মা সালমা বেগম বলে, ভালোই হয়েছে যে অপূর্ব বোন আমার বৌমা হচ্ছে। আমি তো খুবই খুশি, জানাশোনা মেয়ে হলে সুবিধা হবে। তারপর সালমা বেগম মিলিকে উদ্দেশ্য করে বলে, আমাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, তোমার অসুবিধা হবে না তো? সালমা বেগমের কথায় মিলি বলে, না, অসুবিধে কেন হবে? বলছিলাম আন্টি, আদিরা কেমন আছে? আমি ওকে ফোন করছি কিন্তু পাচ্ছি না। ওর কি কিছু হয়েছে? আমি তোমার শাশুড়ি মা হই, আমাকে আন্টি বলতে হবে না। আমি তোমার আর একটা মা। আর তুমি আদিরাকে চেনো? চিনি, খুব ভালো করে চিনি। আমাদের তো মাঝে মাঝে ফোনে কথা হয়। হ্যাঁ মা। বিয়ের কথাবার্তা ফাইনাল করে ওরা ফিরে যায়। রাতে অপূর্ব তার বোনকে বলে, তুই আদিরাকে কি করে চিনিস? সাগর পরিচয় করে দিয়েছিল। একদিন আমার সাথে দেখা করতে এসেছিল, সেখানে আদিরা ছিল। আচ্ছা মিলি, দেখ তো এটা কার ফোন নাম্বার? অপূর্বর কাছ থেকে নাম্বার নিয়ে দেখে মিলি বলে, এটা আদিরার নাম্বার।
তা তুই কোথায় পেলি? ও কি কোনোদিন তোর ফোন কেটেছে? ফোন বলতে ওর সাথে দেখা আমার একবারই হয়েছিল একটা রেস্টুরেন্টে, আর ও তখন আমার সাথে ফোনটা চেয়েছিল আমার ফোন থেকে কিছু গান লোড করবে বলে। তারপর আর কিছু জানি না। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না। ভাইয়া, আমি শুনলাম তুই নাকি ওদের বাড়িতে কাজের লোক হয়েছিলিস। ওখানে কি আদিরার সাথে তোর কিছু হয়েছে? পরে বলবো। আদিরাকে ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল, পছন্দ হয়েছে, কিন্তু বিয়ে 6 মাস পর হবে। এদিকে সাগর মিলির বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে উপলক্ষে মিলিদের বাড়িতে সবাই গেল, আদিরা যায় না। আবার যখন বরপক্ষের বাড়িতে অপূর্ব আসে তখন অপূর্ব চারিদিকে খোঁজে, আদিরাকে দেখতে পায় না। হঠাৎ অপূর্ব দেখতে পায় আদিরা খুব সেজেছে, একটা সবুজ রঙের শাড়ি পরেছে, ওকে খুব সুন্দর লাগছে। আরেকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে আদিরা। অপূর্বর খুব রাগ ধরে, তার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে তা সে জানে না। সে তো আদিরাকে ভালোবাসে না, তাহলে কেন তার এরকম মনে হচ্ছে? কিছুক্ষণ পর ছেলেটা চলে গেলে আদিরা নানির ঘরে ঢোকে। অপূর্ব ও নানির রুমে ঢোকে, দেখে নানি ঘুমিয়ে পড়েছে আর আদিরা তার নানির বিছানা ঠিক করে দিচ্ছে। অপূর্ব পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে আদিরাকে। আদিরা ভয় পেয়ে চিৎকার করলে অপূর্ব আদিরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, চুপ করো, একটা কথা বলবে না। অনেক কষ্টে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি কেন যাওনি আমাদের বাড়িতে? আর এখানে কেন তুমি লুকিয়ে আছো? অপূর্বর কথায় আদিরা রেগে যায়। সে অপূর্বকে ঠেলে ফেলে দেয় আর বলে, একদম আমার গায়ে হাত দেবে না। তুমি কি ভেবেছিলে আমি ফেলনা? আমি অনেক দিন আগেই তোমায় ভালোবেসেছি। যখন জানতে পেরে গেলাম তুমি মিলির ভাইয়া, তখন তো আরও পাগল হয়ে গেলাম। কারণ তোমাকে বাড়ির সবাই পছন্দ করে। আমি যদি বলি তোমাকে পছন্দ করি, তাহলে বাড়ি থেকে আপত্তি করবে না। আমি অনেক দিন আগে জানতে পেরে গিয়েছিলাম তুমি পুলিশ মন্ত্রী। তুমি ছদ্মবেশে এখানে এসেছো, আর তুমি শুধু আমাকে অপমান করতে আর অবহেলা করতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমার সাথে তুমি কোনো কথা বলবে না। তুমি এখান থেকে চলে যাও। যদি কেউ জানতে পারে অসুবিধা আছে, আমার বদনাম করবে, তখন আর আমার বিয়ে হবে না। আদিরার কথা অপূর্ব বলে, বদনাম হবে তো কি হবে? আমার সাথে বদনাম হবে? আমি তো তোমার স্বামী, ক্ষতি কি? নিকুচি করেছে স্বামীর। কথাটা বলে আদিরা অপূর্বকে সরিয়ে দিতে চাইলে অপূর্ব জোর করে আদিরাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একটাও কথা বলবে না। যেদিন প্রথম দেখি সেদিন ভালো লেগে গেছে। আমার গোবর মাখা হাত দেখে যেদিন আমি ঘৃণা করেছিলে, সেদিন ঠিকই করেছিলাম। এই মেয়েটাকে উপরওয়ালা আমার জন্য বানিয়েছে। এই মেয়েকে আমি বিয়ে করব। এ যত আমাকে ঘৃণা করবে ততই আমার ভালো লাগবে। আমাকে ছাড়ুন, নানি ঘুমাচ্ছে, উঠে পড়বে। আরে বুড়ি, আমাকে ভালোবাসে ও, আমায় কিছু বলবে না। তাছাড়া ওরাও তো একসময় এসব করতো। ঠিক সেই সময় আদিরার নানি ফৌজি বেগম বলে, এই কারা তোরা ফিসফিস করছিস এখানে? আমার তো ঘুম আসছে না। আমি বাড়ির লোককে আবার ডাকবো, বলবো আমার ঘরে চোর ঢুকেছে। নানি, তোমার নাতনি আর নাত জামাই, তুমি বাড়ির লোককে জানিও না, আমার মান সম্মান থাকবে না। অপূর্বর কথায় ফৌজি বেগম উঠে পড়ে। রুমে আলো জ্বালিয়ে দেখে অপূর্ব আদিরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফৌজি বেগম দুজনকে দেখে হাসে, তার কাছে ডেকে বলে, তোদের দুজনকে দেখে আমার কি ভালো লাগছে। আমি তো মনে মনে ঠিকই করেছিলাম তোদের আমি বিয়ে দেব। আমি তো অপূর্বকে কখনো আমার বাড়ির কাজের বলে দেখিনি। ওকে তো আমি আর একটা নাতি বলে মনে করি। তারপর যখন সবকিছু শুনলাম আমি যে কত খুশি হয়েছিলাম। ওই শ্বশুর বাড়ির লোককে বারণ করে দেওয়া হয়েছে, তোর আর ওখানে বিয়ে হবে না, অপূর্ব তোর জামাই হবে। তোকে চিন্তা করতে হবে না, খেতে খেতে অনেক রোগা হয়ে গেছিস, এবার বরের ভালোবাসা পেলে মোটা হয়ে যাবি। তারপর বাড়ির লোককে অপূর্ব সবকিছু খুলে বলে। বাড়ির লোক খুব খুশি হয়। অপূর্বকে বাড়ির সবাই পছন্দ করত, আর ও কি কাজ করেছিল সেটা এখন সবার কাছে পরিষ্কার। অপূর্ব ফ্যামিলির সম্পর্কে সবাই জানে, তাই কেউ কোনো আপত্তি করে না। অপূর্বর সাথে আদিরার বিয়ে হয়ে যায়। অপূর্ব পুলিশ মন্ত্রী হিসেবে ডিপার্টমেন্টে বেস্ট হয়। অপূর্ব সমাজের জন্য একটা দৃষ্টান্ত, আর আদিরা তার যোগ্য সহধর্মিণী হয়ে তার সাথে কাজ করতে থাকে। এই গল্পের কাহিনী এখানেই সমাপ্ত।